আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ক্র্যাশ কোর্স শর্ট সিলেবাস ইংলিশ ফার্স্ট পেপারের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের টেকনিক্যাল কারণে কিছুক্ষণ লেট হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আমাদের টপিক হলো ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 3 ইভেন্ট এন্ড ফেস্টিভ্যাল, এবং ইনস্ট্রাক্টর হিসেবে আমাদের সাথে আছেন চৌধুরী মোহাম্মদ রেজাউল করিম ভাইয়া। তো আমরা প্রথমে চলে যাচ্ছি ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মিনহাজ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি শুরু করতে পারেন। ওকে, ওয়েলকাম এভরিওয়ান টু রবি 10 মিনিট স্কুল এসএসসি 2021 ক্র্যাশ কোর্স প্রোগ্রাম। আজকে আমাদের ইংরেজি বিষয়ের দ্বিতীয় ক্লাস, এবং প্রথমেই বলে নিতে চাই যে আসলে যান্ত্রিক কিছু ত্রুটির কারণে এবং বিদ্যুৎ না থাকার কারণে আমাদের একটু দেরি হয়ে গেছে। তো যারাই আমরা এখানে আসছি, সবাই যারা আসেনি এখন তাদেরকে মেনশন দিয়ে জানিয়ে দেই এবং শেয়ার করে জানিয়ে দেই, এবং কোথা থেকে কারা জয়েন হচ্ছি এবং কোন স্কুল থেকে কারা আসছি সেটাও আমরা চাইলে জানিয়ে দিতে পারি। তো প্রথমেই ক্লাস শুরুর আগে একটা কথা আমি বলে দিই, যেটা হচ্ছে গত ক্লাসে আমাদের একটা জিনিস যেটা বাকি রয়ে গিয়েছিল, সেটা হচ্ছে আমাদের যে বোর্ড কোশ্চেন গুলার প্র্যাকটিস। তো আমি প্রায় বেশ অনেকগুলো কমেন্টস পেয়েছি, প্লাস অনেকের মেসেজ পেয়েছি যারা আসলে এটা মিস করছে, মানে যেহেতু আমরা করতে পারিনি। তো আমরা যেটা ভাবছি সেটা হচ্ছে আমরা একটা ভিডিও ক্লাস রেকর্ডেড নিয়ে নিব এবং সেটা আমাদের এই গ্রুপে পোস্ট করা হবে খুব শীঘ্রই, এই পাংচুয়েশন মার্কস এবং ট্যাগ কোশ্চেনের বোর্ড কোশ্চেনের অ্যানালাইসিস। সো সবাই তোমরা চোখ রাখবা গ্রুপে এবং দেখে নিবা, এবং তারপর যার যার যে প্রবলেম আছে প্রয়োজনে কমেন্ট করবা, আমরা অবশ্যই তোমাদেরকে অ্যান্সার দিয়ে সেটা জানিয়ে দিব। আজকে আমাদের যেই ক্লাসটা সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারে। তো অলরেডি শর্ট সিলেবাসের ইংলিশ ফার্স্ট পেপারে আমাদের যতগুলো ইউনিট ছিল তা কমে গিয়ে এখন 6টায় দাঁড়াইছে। তার ভিতরে প্রথম যে ইউনিটটা আছে সেটা তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ, যার নাম হচ্ছে ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস। সো একটা ইউনিটের ভিতরে অনেকগুলো চ্যাপ্টার থাকে এবং সেই চ্যাপ্টারগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন এক্সপেক্ট করতে পারি। তো শর্ট সিলেবাসে আমাদের মাত্র 3 ধরনের কোশ্চেন দেওয়া হয়েছে। সো সেইখানে আমরা দেখতে পারবো যে কি কি টাইপের কোশ্চেন এবং কিভাবে আমরা সেগুলোকে করতে পারবো সলভ। তো এই ইউনিটে কিন্তু 6টা চ্যাপ্টার আছে। মাদার্স ডে, মে ডে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পার্ট 1, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পার্ট 2, ইন্ডিপেন্ডেন্স ডে অ্যান্ড পহেলা বৈশাখ। তো এখন আজকে আমরা আমাদের পড়ার সুবিধার্থে 3টি করে চ্যাপ্টারে ভাগ করে নিব। অর্থাৎ আমরা আজকে পড়বো হচ্ছে মাদার্স ডে, মে ডে অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডে। দেন আরেকটা পার্টে ওই ক্লাসে হবে বাকি 3 চ্যাপ্টার। তো সবাই খুব একটু মনোযোগ দেই, এবং যারা যারা এই চ্যাপ্টারগুলো পড়িনি বা পড়েছি কিন্তু খুব অদূর ভবিষ্যতে পড়ার সম্ভাবনা ছিল না, কিন্তু এখানে এসে যেহেতু পড়েছি আমরা পড়ে ফেলবো আজকে এই চ্যাপ্টারগুলো। তা আমরা যদি একটু এই ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস, এই আমরা একটা ইউনিটের নাম দেখলাম, তো একটু দেখি যে আসলে ইভেন্টস কি আর ফেস্টিভ্যালই কি। ইভেন্টস মানে হচ্ছে ঘটনা, যদি আমরা বাংলায় বলি, অর্থাৎ কোনো কিছু যেটা ঘটেছে বা ঘটতে যাচ্ছে বা ঘটে যাচ্ছে। যেমন আমাদের একটা ক্লাস এখন চলতেছে, এটা একটা ইভেন্ট। সো এটাকে যদি তুমি সিনোনিম নাও ইংলিশে, তখন তোমার কাছে আসবে ইনসিডেন্ট, occurrence, something that happens। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে আমাদের এখন একটা ক্লাস হচ্ছে, এই ক্লাসটাও একটা ঘটনা, একটা ইভেন্টস। তাহলে এই ঘটনাটা কোথায় হতে পারে? এটা হইতে পারে একটা প্ল্যান্ড ঘটনা, এটা হতে পারে পাবলিকলি, এবং একটা সোশ্যাল ওকেশনে। তো ধরো তোমার একটা ঘটনা যেটাকে পাবলিকলি আমরা বলতে পারি, যেমন হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে। এটা আমরা কি করি? আমরা সবাই এটা সেলিব্রেট করি। কিন্তু তোমার যে বার্থডে, সেটাকে দুনিয়ার সবাই অথবা তোমার কান্ট্রি সবাই মিলে অবজার্ভ করো না।
সেটা কিন্তু শুধুমাত্র ঘরোয়াভাবে আমরা করি, বলতে পারি এটা আমরা প্রাইভেটলি করি। তো ইভেন্টস গুলো বিভিন্নভাবে বিভক্ত, তাই এই ইভেন্টস গুলোকে নিয়েই কিন্তু আসলে এই চ্যাপ্টারটা গঠিত। তার সাথে আছে ফেস্টিভ্যাল। তো ফেস্টিভ্যাল কি? উৎসব। যেমন আমরা যদি বলি যে আমাদের দেশে কত ধরনের উৎসব আছে, তো আমরা কিন্তু প্রথমেই দেখবো আমাদের আছে হচ্ছে কি নববর্ষের উৎসব, তারপরে আছে আমাদের বাংলা নববর্ষের উৎসব, তার সাথে আছে আমাদের ঈদ, পূজা, পার্বণ, তারপরে আসে খ্রিস্টানদের জন্য বড় উৎসব বড়দিন। তো এই যে ফেস্টিভ্যাল গুলা, এটার মানেটা কি? ফেস্টিভ্যাল হচ্ছে ডে অর পিরিয়ড অফ সেলিব্রেশন, অর্থাৎ যেই দিন আমরা কি করি, আমরা সেলিব্রেট করি। তো এটা হচ্ছে এমন একটা ইভেন্ট, তাহলে ফেস্টিভ্যাল কিন্তু একটা ইভেন্ট। ফেস্টিভ্যাল হচ্ছে ওয়ান টাইপ অফ ইভেন্টস। তো এই ফেস্টিভ্যালটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা কিনা দেখতে পারি যে অনেক মানুষ গ্যাদার করে, তাই না? যদি তুমি দেখো যে পয়লা বৈশাখের দিন তুমি বের হও, তাহলে তুমি কিন্তু দেখবা বা তোমার প্রতিটা রাস্তার ধারে স্টলস দেখতে পারবা, তুমি দেখতে পারবা মানুষের একটা সমাগম, সব ধরনের মানুষের এক ধরনের কি বলবো মিলন মেলা। তো এই যে উৎসবটা আমাদের সবার, এবং সেইখানে অবশ্যই একটা গ্যাদারিং হয়, সেটা হচ্ছে পিপলের, অর্থাৎ আমাদের মানুষদের একটা গ্যাদারিং। তো এই যে ভিত্তি করে এই ইউনিটটা তৈরি, অর্থাৎ ফেস্টিভ্যাল অ্যান্ড ইভেন্টস অর ইভেন্টস অর ফেস্টিভ্যাল, যেটাই আমরা বলি না কেন। তো এর ভিতরে যে ইভেন্টস গুলো আছে সেগুলোর ভিতরে কিভাবে কোশ্চেনটা সেট আপ হবে সেটাকে বলি। তো হিউজলি আমরা সবাই জানি এদেরকে বলা হয় সিন প্যাসেজ। তোমরা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ, আমি লিখে দিছি যে সিন প্যাসেজ। যখন শর্ট সিলেবাসটা সেকেন্ড টাইম আসলো, তখন এই সিন প্যাসেজের ক্ষেত্রে যে বিষয়টা হইলো, তারা করলো কি দুইটা সিন প্যাসেজ অলওয়েজ দিত, তো সেইখানে ওই দুইটাকেই রাখলো, কিন্তু কোশ্চেনের যে মার্কস ডিস্ট্রিবিউশন এটাকে একটু চেঞ্জ করে দিল। দেখো তোমরা অলরেডি বোর্ড স্ক্রিনে দেখতে পাচ্ছ যে মাল্টিপল চয়েস কোশ্চেন, ধরো সিন প্যাসেজ 1, ধরো মে ডে আসলো, সেখান থেকে এমসিকিউ থাকবে। সেই এমসিকিউ এর ক্ষেত্রে দেখবা যে 10টা এমসিকিউ আছে, সেখানে প্রত্যেকটা 1 মার্ক করে ক্যারি করে, তাহলে 10 একে 10। ঠিক তেমনি করে এই অ্যানসারিং কোশ্চেনস ওপেন অ্যান্ড ক্লোজ এন্ডেড, এটা আমরা একটু পরে বুঝবো। দেন এখানে আমরা দেখব যে 6 দুগুণে 12, তাহলে আমাকে 6টা প্রশ্নের উত্তর দিতে হবে, যার প্রতিটা ক্ষেত্রে মার্কস থাকবে হচ্ছে 2। এবং সর্বশেষ আমরা আরেকটা আনসিন প্যাসেজ 2 পাবো। সেই আনসিন প্যাসেজ 2 এর ভিতরে থাকবে হচ্ছে আমাদের গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ, অর্থাৎ এখানে আমাদেরকে কোনো প্রকার ক্লু দেওয়া হবে না, আমাদেরকে কোনো প্রকার কোনো হিন্ট দেওয়া হবে না, আমাদেরকে সেই প্যাসেজটা পড়ে আমাদেরকে সিনোনিম, অ্যান্টোনিম অথবা হুবহু ওয়ার্ড বা এরকম মিনিংফুল কোন একটা কিছু বসিয়ে আমাদেরকে কি করতে হবে, 5টা উত্তর দিতে হবে, যেখানে আমরা 5টা সঠিক উত্তর দিলে পাবো 5, কারণ প্রত্যেকটা 1 মার্ক করে ক্যারি করবে। এখন মজার ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে এক প্রকারের রাইট ফর্ম অফ ওয়ার্ডস। তোমরা এইটা হয়তো ক্লাস 8 থেকেই দেখে আসতেছো, রাইট ফর্ম অফ ওয়ার্ডস। তো এখন যে জিনিসটা হয় যে সিন প্যাসেজের 1 যেটা থাকে সেখানে থাকে 1 and 2 কোশ্চেন, আর সিন প্যাসেজ 2 তে থাকে হচ্ছে 3 নাম্বার কোশ্চেনটা। তো এইখানে মোট মার্কস কত ক্যারি করে দেখো তোমরা, মোট মার্কসটা ক্যারি করে কিন্তু হিউজ একটা মার্কস, 27 আউট অফ 100। তোমরা কি মনে করো হিউজ না? কমেন্টে জানিয়ে দাও, নাকি অনেক কম? আরো বেশি হলে ভালো হতো এখানে নাম্বার, কারণ এমসিকিউ আর কোশ্চেন অ্যান্সার লেখা তো খুব সহজ, তাই না? তো যাই হোক, তো এই 27 মার্কস যদি আমাকে ফুল পেতে হয়, এবং আমি চাইলে ফুল পেতে পারি, হ্যাঁ অনেক সময় তোমরা বলো যে স্যার কোশ্চেনে মার্কস দেয় না, কোশ্চেনে সবসময় 1 করে কেটে দেয় বা আধা কেটে দেয়, এই ধরনের তোমাদের একটা টেন্ডেন্সি থাকে। কিন্তু আমি একটু বলে দেই যে এরকম কোনো টেন্ডেন্সি আমরা যদিও পোষণ করি যখন স্কুলের ইন্টারনাল এক্সাম গুলি দেই, কিন্তু বোর্ড এক্সামে কিন্তু তুমি সঠিক অ্যান্সার যদি লিখতে পারো, সেটা কি তুমি 1 লাইনে লিখলা নাকি 2 লাইনে লিখলা, তোমার কোশ্চেন যেমন ডিমান্ড করে অ্যান্সার, যা লিখলে তুমি ফুল মার্কস পেতে পারো, সেইভাবে যদি লিখতে পারো অবশ্যই তুমি ফুল মার্কসটা পেয়ে যাবে। তো আজকে আমাদের মেইনলি ওই যে 3টা চ্যাপ্টার আমরা অলরেডি একটু আগে বলে দিছি তোমাদেরকে, যে কি কি, এই যে তোমাদের স্ক্রিনে মাদার্স ডে, মে ডে এন্ড হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, এই 3টা চ্যাপ্টার আমরা আজকে পড়বো, এবং এই 3টা চ্যাপ্টার থেকে আমরা পর্যায়ক্রমে এমসিকিউ, কোশ্চেন অ্যান্সার এন্ড গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ কিভাবে এগুলোর অ্যান্সার দিতে হবে, এবং কিভাবে আমি ভুল না করে নির্ভুলভাবে অ্যান্সারটা দিতে পারি, সেইটা আমরা আজকে খেয়াল রাখবো। তো তোমরা কি সবাই প্রস্তুত? প্রস্তুত হলে জানিয়ে দাও কমেন্টে যে আমরা শুরু করতে পারি। দেখো তোমাদের স্ক্রিনে এখন একটা লেসন আসছে, যেটাকে আজকে আমাদের লেসন 1 আমরা নাম দিয়েছি,
যার নাম হচ্ছে মাদার্স ডে। তো বেসিক্যালি তোমাদের যে ইংলিশ ফর টুডে বইটা আছে সেইখানে কিন্তু এই মাদার্স ডেটা অ্যাকচুয়ালি দেওয়া নাই, সেখানে লেখা আছে লিসনিং টেক্সট। তো সামহাও সেই লিসনিং টেক্সটটা আমরা বের করলাম আমাদের সুবিধার্থে, যেন আমরা কি করতে পারি, এটাকে পড়তে পারি এবং তার সাথে সাথে এই এমসিকিউ প্লাস কোশ্চেন অ্যান্সার এগুলো আমরা দেখতে পারি। তো চলো শুরু করার আগে দুইটা কথা আবারও বলি। এই যে সিন প্যাসেজ গুলো পড়ার নিয়ম, তোমাদের অনেকের প্রশ্ন থাকে, আমি জানি এখনো অনেকের প্রশ্ন অলরেডি বের হচ্ছে কমেন্ট বক্সে, যে আসলে এইটা কিভাবে পড়বো, বা এটা আমি এইভাবে পড়ে থাকি, বা সে আমাকে বলছে এইভাবে পড়লে ভালো হয়, আমার স্যার আমাকে এইটা বলছে। অবশ্যই দুনিয়ার যারাই এই ধরনের জিনিসে তোমাদেরকে ইনস্ট্রাক্ট দিবে এর বেশ কিছু নিয়ম কানুন তোমাদেরকে অবশ্যই জানাবে। আবার তোমরা যখন ওই পর্যায়ে চলে যাবা তোমরাও কিন্তু কি করবা, জানাবা অন্যকে যে এইভাবে করতে পারো, এইভাবে করা যায়। তা আমি তোমাদেরকে প্রথমে দুইটা কথা বলবো। সেটা হচ্ছে প্রথম, যে তুমি চাইলে তোমাদের যেহেতু ইউনিটের যেই লেসন গুলা থাকে, চ্যাপ্টার গুলা খুব বেশি বড় না, অর্থাৎ বিশাল আকারের না, যে 1-2 পৃষ্ঠা ফুল অনেকখানি পড়ে তারপরে অ্যান্সার দিব। সো তোমরা চাইলে প্রথম যেটা করতে পারো, যে প্রথমে টেক্সটটা পড়ে নিতে পারো। এই যে টেক্সটটা আছে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, এই টেক্সটটা তোমরা চাইলে প্রথমে পড়ে নিতে পারো। এই টেক্সট গুলো পড়ে তারপরে তুমি গিয়ে কি করতে পারো, কোশ্চেন গুলো অ্যান্সার দিতে পারো। এই ক্ষেত্রে দুইটা কথা আসে, একটা হচ্ছে স্ক্যানিং। আমরা স্ক্যান মেশিনে স্ক্যান করি না, সেই স্ক্যানিং করে তোমরা প্রথমে কি করতে পারো, জাস্ট লাইন বাই লাইন বুঝে যাচ্ছ। হ্যাঁ, তুমি হয়তো সেই ক্ষেত্রে কিছু ভোকাবুলারি মিস করবা, তুমি হয়তো বুঝতে পারবা না যে এই ওয়ার্ডটার মিনিংটা কি, বা এইটা কেন বুঝাচ্ছে, এই লাইনটা অ্যাকচুয়ালি কি ডিসাইড করে এই প্যাসেজের জন্য। তো সমস্যা নাই, তুমি স্ক্যান করে গেলা, কিছু কিছু তথ্য তুমি কিন্তু পেয়ে গেলা। যেমন আমি এখানে দেখলাম যে আমি স্ক্যান করার সময় যে অ্যানসিয়েন্ট গ্রিস, অর্থাৎ এনসিয়েন্ট গ্রিস কথাটা এখানে আসছে। তো আমি যদি কোনো একটা কোশ্চেনের ভিতরে এনসিয়েন্ট গ্রিস নিয়ে কিছু পাই, আমি কিন্তু বুঝতে পারবো যে আমাকে কোথায় চলে যেতে হবে, সে প্রথম লাইনে যে এনসিয়েন্ট গ্রিস কোথায় আছে। সো এইটা একটা কাজ তোমরা করতে পারো, যে স্ক্যান করে দ্রুত পড়ে গিয়ে পুরো টেক্সট, তারপরে গিয়ে কোশ্চেন গুলা তুমি ধরার চেষ্টা করতেছো, যে এমসিকিউ কি কি আসছে, 1 2 3 4 5 6, কোশ্চেন অ্যান্সার কিভাবে লিখবো 1 2 3 4 5 6। কিন্তু লেট মি টেল ইউ, এইটা না করে তোমরা আরো একটা উপায় তোমরা চেষ্টা করতে পারো। সেটা হচ্ছে আগেই কোশ্চেনটা পেয়ে তুমি তোমার এমসিকিউ গুলো একটু পড়ে নিলা, তোমার কোশ্চেন গুলা তুমি পড়ে নিলা। অর্থাৎ সেই ক্ষেত্রে কি হইতে পারে, তুমি ধরো এইখানে হচ্ছে আমার একটা এমসিকিউ, ধরো আমার পরীক্ষায় এই লেসনটা আসছে মাদার্স ডে, সেইখানে আমার প্রথম এমসিকিউটা ছিল এরকম, যে অ্যাকর্ডিং টু দ্য এনশিয়েন্ট গ্রিক মিথস রিয়া ইজ দ্য হোয়াট। তো ধরো আমি কিছুই পড়ি নাই, তখন আমি প্রশ্নগুলো শুধু দেখতেছি। এই প্রশ্নটা দেখলাম, দেন দ্য নেম অফ জেসাস ক্রাইস্ট মাদার ওয়াজ হু, এই প্রশ্নটা দেখলাম, দেন জুলিয়া ওয়ার্ড হাউ ওয়াজ হু। এই ধরনের যে কোশ্চেন গুলো আমরা দেখলাম, এই কোশ্চেন গুলা দেখে তারপরে যদি আমি দ্রুত গিয়ে এই টেক্সটটা পড়া শুরু করে দেই, এইটাও একটা উপায় হতে পারে। তবে আমি তোমাদেরকে বলবো বেটার হয়, যেহেতু আমাদের টেক্সট গুলা ছোট, আমরা আগে টেক্সট পড়বো, টেক্সট পড়ে তারপরে অ্যান্সার দিতে যাব। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, টেক্সটটা পড়ার সময় সময়ের সামঞ্জস্যতা প্রথমেই বলে দিই। কেননা তুমি ধরতে পারো যে অনেক বড় একটা সময় ইংরেজি পরীক্ষা, আরে স্যার কি বলতেছেন আপনি আজাইরা কথা, 3 ঘন্টার পরীক্ষা, দিয়ে দিব এক্সাম, এটা কোনো ম্যাটারই না, এইগুলা পড়তে কতক্ষণ লাগে, আমার তো 1 ঘন্টায় পরীক্ষা শেষ হয়ে যায়, 45 মিনিট আমি পরীক্ষা দিয়ে দিই, 1.5 ঘন্টায় শেষ হয়ে যায়, 2 ঘন্টায় শেষ হয়ে যায়, ভেরি গুড, নো প্রবলেম, আই অ্যাপ্রিসিয়েট। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তুমি যদি আসলেই ফুল মার্কসটা পেতে চাও বা ভালো কোনো মার্কস তোমার পাওয়ার ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার উচিত তোমার ওই 3 ঘন্টা সময় খুব ভালো করে কাজে লাগানো। কারণ তখনই কিন্তু তুমি অ্যাকচুয়ালি ফুললি এই কি বলবো, যে সবগুলো কোশ্চেন অ্যানালাইসিস করে অ্যান্সারটা দিছো বুঝতে পারবা, এবং রিভিশনও করতে পারবা। তোমার আগে শেষ হয়ে গেছে, রিভিশন দাও। এইভাবে করে অ্যাকচুয়ালি পরীক্ষাগুলো কমপ্লিট করতে হবে আমাদেরকে, এবং লিখার মান উন্নত করতে হবে। আবারও বলে দিই, ফার্স্ট পেপারে 100 মার্কস, 100 নাম্বার। এই 100 নাম্বারে যদি ধরি বর্তমান গ্রেডিং সিস্টেমে যে 80 নাম্বারে আমাদের হচ্ছে জিপিএ 5, তাহলেও কিন্তু 80 নাম্বার পেতে হলে আমাকে এই ধরনের কি করতে হবে, এই ধরনের যে লেসন গুলো আছে বা এই ধরনের যে সিন প্যাসেজ থেকে অ্যান্সার গুলো, এগুলো ভুল করা যাবে না। কারণ উই নেভার নো যে আমার রাইটিং যেই পার্ট আছে সেইখানে কি আমি ফুল নাম্বার পাবো কিনা, বা ফুল নাম্বার তো পাবো না, ঠিক আছে ধরলাম, বাট কাছাকাছি ভালো নাম্বার পাচ্ছি কিনা। সো এই সব কিছু চিন্তা মাথায় রেখে তারপরে কিন্তু এক্সামটায় বসতে হবে। সো চলো শুরু করে দেই। মাদার্স ডে। সো মাদার্স ডে মানে কি তোমরা কমেন্টে জানাও দেখি। মাদার্স ডে কি? মা দিবস। তো সাধারণত ভাবে এই মাদার্স ডে নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে বলো বা
মুসলিম কান্ট্রি গুলো আরো যারা আছে তারা কি করি, আমরা বলে থাকি যে না, মা তো সবসময় আমাদের ভালোবাসতে হবে, মার জন্য আলাদা দিবসের দরকার নেই। তবুও আমার মনে হয় যে না, উই 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 নিড এ ডে টু সেলিব্রেট, we need a day to celebrate her efforts, okay, her workloads and everything. So আমরা তাদের অ্যাপ্রিসিয়েট করব এই দিনে, তাদেরকে অ্যাপ্রিসিয়েশনটা আমাদের থাকা উচিত। তো চলো আমরা শুরু করি। Mother's Day can be traced back to the times of ancient Greece when tribute was paid to Rhea, the mother of gods. এই লাইনটা দিয়ে বোঝাচ্ছে যে মূলত মাদার্স ডেটা সেই প্রাচীন গ্রিক যে সভ্যতা ছিল তখন থেকেই পালন করতেছে। তারা কিভাবে পালন করত? তারা পালন করত এই যে এই লাইনটা দিয়ে আমরা বুঝবো, ওয়াজ পেইড টু রিয়া দ্য মাদার অফ গডস। তাহলে এখান থেকে যদি আমাকে কেউ এমসিকিউ কোশ্চেন করে, আমি কিন্তু দেখব যে কে ছিল মাদার অফ গডস? রিয়া। আমি বলবো কি রিয়া। কাদের মাদার অফ গডস? সেই এনশিয়েন্ট গ্রিকদের। ওকে, সো এই যে একটা লাইন আমি পড়লাম, এই লাইনটা আমি যতটা না সময় নিয়ে এখন পড়তেছি, পরীক্ষার হলে কিন্তু আমাকে আরো দ্রুত পড়তে হবে। এবং সেটা কখন পারবো? যখন আমি ক্লাসগুলো করব, নিজে বাসায় পড়বো আরেকবার ভালো করে, তখন কিন্তু আমরা ইজিলি ধীরে ধীরে এই লাইনগুলো বুঝতে পারবো এবং অভ্যস্ত হয়ে যাবো। কারণ আমরা সবাই জানি যে এই ইংলিশ ফর টুডে লাইন বাই লাইন পড়ার ধৈর্য আমাদের অনেকের নাই। কিন্তু তুমি যদি বেটার লার্নার হইতে চাও তাহলে অবশ্যই তোমাকে পড়তে হবে। সো দেন দ্য নেক্সট রেকর্ডেড ট্রিবিউট টু মাদার্স। এখন প্রশ্ন আসবে তোমাদের, ট্রিবিউট কি? সো এই যে একটু আগে আমরা বললাম যে ট্রিবিউট, তোমরা নিশ্চয়ই এখন এই মানে সামাজিক যোগাযোগ মাধ্যম খুব ইজি হয়ে গেছে, অ্যাভেইলেবল। ট্রিবিউট মানে কি আমরা জানি না? আমরা খুব দেখি ভিডিও যে ট্রিবিউট টু মেসিস গোল, রোনালদোস গোল, তাই না? হ্যাঁ, ট্রিবিউট টু অমুক তমুক। তো এটা কি? অ্যাকচুয়ালি সম্মান জানানো, তাকে এক প্রকার শ্রদ্ধা জ্ঞাপন করা। ওকে, তো দ্য নেক্সট রেকর্ডেড তার মানে হচ্ছে আমরা জানি যে ওই সময় দালিলিক পত্র পাওয়াটা খুব কঠিন ছিল, তারপরও তারা বলতেছে দ্য নেক্সট রেকর্ডেড ট্রিবিউট টু মাদার্স ওয়াজ পেইড ডিউরিং 17th century, অর্থাৎ 17 দশকের সময় এই নেক্সট ট্রিবিউটটা দেওয়া হয়েছিল। কে দিছিল? when England celebrated মাদারিং সানডে। মজার একটা বিষয়, ইংল্যান্ড একটা দেশ, তাই না? আমরা বিশ্বকাপে যাদের সাথে বারবার জিতে থাকি, সেই ইংল্যান্ড হচ্ছে কি করছে? সেকেন্ড টাইম এই কাজটা করছে। কিভাবে? অন দ্য 4th সানডে ইন অনার অফ ম্যারি দ্য মাদার অফ জিসাস ক্রাইস্ট। তাহলে দুইটা কোশ্চেন এখানে আইসা পড়ে। কিভাবে? যে কবে তারা করছিল মাদারিং সানডেটা? অন দ্য 4th সানডে। এবং কার অনারে, কাকে ডেডিকেট করে? ম্যারি দ্য মাদার অফ জিসাস ক্রাইস্ট। তাহলে এই ম্যারিকে মাদার অফ জিসাস ক্রাইস্ট। ওকে, দেন এই যে আমরা লাইনগুলো পড়লাম, এই যে আমার স্লাইডে, আমরা যদি এইভাবে ভেঙে ভেঙে পড়তে পারি তাহলে কিন্তু আমি কি পাবো? যেখানে আমার বেশ কিছু শব্দ থাকবে যেগুলো আমি জানি না, যেহেতু এই ভাষাটা আমাদের কি, এই ভাষাটা হচ্ছে আমাদের একটা ফরেন ল্যাঙ্গুয়েজ। দেন আমরা কি করব? এই যে মানেগুলা বুঝতে হবে, যে কেন হচ্ছে, কি হচ্ছে, কার জন্য হচ্ছে, এই বিষয়গুলা। তো তোমরা অলরেডি কমেন্টে জানিয়ে দিতে পারো যে কাদের এই বিষয়গুলো ধরতে প্রবলেম হয় যখন তুমি এই ধরনের কোশ্চেন গুলা ফেস করো ইংলিশ ফার্স্ট পেপারে, অথবা এই ধরনের টেক্সট পড়তে যাও। তোমরা কমেন্টে জানিয়ে দাও, আমরা দেখি যে কারা এগুলো বুঝতে সমস্যা হয় এবং কারা এগুলো খুব ভালোভাবে উত্তর দিতে পারে। আমরা দেখতে পারতেছি যে ওকে, অবজার্ভ মানে কি? অবজার্ভ মানে হচ্ছে কোনো কিছু পালন করা। না, এটা আনসিন টেক্সট না ভাইয়া, কে জানি বললো আনসিন টেক্সট না, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের ছিল, কিন্তু কি হয়েছে পরবর্তীতে এটা আসলে এইখানে লিসেনিং টেক্সট হিসেবে ছিল। ওকে, আচ্ছা, যাদের সমস্যা হচ্ছে ফয়েজ, লাবিব, মিনহাজ, রাজ্জাক, সাজ্জাদ, আব্দুর রফ, আমরা একটু দেখতে থাকি ক্লাসটার সাথে, তারপরে দেখি যে সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি কিনা। দেন আমি নেক্সট স্লাইডে চলে গেলাম। দেখো, জুলিয়া ওয়ার্ড হাউ, এটা হচ্ছে একটা নাম, কারো নেই। তারপরে দেখো কমা। কালকে কিন্তু আমরা এই পাংচুয়েশন মার্কসটার একটা নিয়ম পড়াইছিলাম। কি ছিল সেটা? সেটা হচ্ছে যে নাউন অফ অ্যাপোজিশন, অর্থাৎ কারো নামের পরে তার কোনো উপাধিকে বোঝানোর জন্য যদি আমরা ব্যবহার করি তাহলে সেইখানে কিন্তু একটা কমা হয়। এই যে কমাটা, এখানে আরেকটা কমা বসতো। তাহলে এই যে জিনিসটা দেখো, আমরা কিন্তু অনেক সময় এই ধরনের লেসন যদি বাসায় প্র্যাকটিস করি, আমাদের কিন্তু এই পাংচুয়েশনের মতো জিনিসগুলো খুব বেশি একটা প্রবলেম আর
থাকে না। আচ্ছা, যাদের সমস্যা হয় তারা একটু ভালো মতো দেখি যে এই যে নামটা বলছে জুলিয়া ওয়ার্ড হাওয়ে, অ্যান আমেরিকান অথর হু রোড দ্য ব্যাটল অফ হাইম অফ দ্য রিপাবলিক। অর্থাৎ একটা বই ছিল দ্য ব্যাটল অফ হাইম অফ দ্য রিপাবলিক, এটা কে লিখছে? জুলিয়া ওয়ার্ড হাওয়ে, এবং সে একজন আমেরিকান অথর। তাহলে দেখো কতগুলা কোশ্চেন আমাদের এসে পড়েছে যে জুলিয়া ওয়ার্ড হাওয়ে কোন বইটা লিখছে, দেন সে কোন দেশের, সে হচ্ছে আমেরিকান, এবং মূলত এই বইটা থেকে কি পাওয়া যায়? এই বইটা সাজেস্ট করে হচ্ছে দ্য আইডিয়া অফ মাদার্স ডে ইন 1872। তাহলে দেখো যে আইডিয়া অফ মাদার্স ডে ইন 1872, তাহলে একটা সাল এসে পড়লো। আমাদের জন্য এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন? বারবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এই যে ধরনের সালগুলো এগুলোই বেশি আসে, এবং এই যে ধরনের নামগুলো এগুলোই এমসিকিউতে দেয়, ইভেন কোশ্চেন গুলোতে দিয়ে দেয় যে রাইট দ্য নেম অফ দ্য অথর, অথবা এটা বলতে পারে যে ডেসক্রাইব জুলিয়া ওয়ার্ড হাওয়ে অ্যান্ড হার ওয়ার্কস। তখন তোমাকে কিন্তু এই ফুল লাইনটা লিখতে হবে। তো আমরা কোশ্চেন যখন দেখবো, কোশ্চেন অ্যান্সার, তখন বুঝবো যে কিভাবে এই লাইনটা লিখতে হয় অ্যান্সারের জন্য। দেন হাউএভার, এই যে আমার একটা হাউএভার মানে হচ্ছে কি যদিও, ইট ইজ আনা জার্ভিস, তাহলে আরেকজন নাম পেয়ে গেলাম যার নাম হচ্ছে আনা জার্ভিস অফ ফিলাডেলফিয়া, তাহলে সে মনে হয় ফিলাডেলফিয়ার অধিবাসী। অফ একটা প্রিপোজিশন যেটা বুঝায় কি কোনো কিছু হতে, তাই না? আমরা জানি সবাই এটা। সো হু ইজ ক্রেডিটেড উইথ ক্রিয়েটিং মাদার্স ডে ইন 1905, তাহলে এই 1905 সালে এই আনা জার্ভিস, যে কিনা ফিলাডেলফিয়ার অধিবাসী, সে কি হয়েছে? সে হচ্ছে মাদার্স ডেটাকে কি করছে? ক্রিয়েট করছে, যে না আমরা মাদার্স ডে পালন করব। দেন কি হয়েছে দেখো, মাদার্স ডে কিন্তু তখনই কি হয়ে জানে সিলেক্ট হয় না। এইটা একটা প্রবলেম হয়। আমি জানি কমেন্টসে এখন আরো অনেকের কিছু আসবে, তারা হয়তো বলবে যে আমরা এই প্রবলেমগুলোতে ভুগি, যে কোন একটা প্রশ্ন যেটা এমসিকিউতে আসছে কিন্তু আমি সালটা মিলাতে পারছি না, কারণ কাছাকাছি দুইটা লাইন একই রকম লেখা আছে। তো সেই ক্ষেত্রে সালটা কিভাবে সঠিক হয়? শুনে রাখো, ব্যাপারটা হচ্ছে খেয়াল রাখতে হবে যে উনি হচ্ছে কি করছে, তাকে ক্রেডিট দেওয়া হয়েছে, হু ইজ ক্রেডিটেড, দ্যাট মিনস এটা প্যাসিভ ভয়েস আছে। আমরা জানি ভয়েস দুই ধরনের, একটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। যে যে জানো না তারা জেনে নাও, আশা করি তোমরা সবাই জানো কোনটা অ্যাক্টিভ ভয়েস আর কোনটা প্যাসিভ ভয়েস। তাহলে এই যে প্যাসিভলি বলছে যে হু ইজ ক্রেডিটেড উইথ ক্রিয়েটিং মাদার্স ডে ইন 1905, দ্যাট মিনস সে 1905 সালে এই মাদার্স ডেটা ক্রিয়েট করছে। কিন্তু এটা কি এখনো স্বতঃসিদ্ধ হয়েছে কিনা, এটা কি ইউনিভার্সাল কিনা, এটা কিন্তু প্রমাণিত হয় নাই। সো আমরা একটু পরবর্তীতে পড়ি। ইন 1910 ওয়েস্ট ভার্জিনিয়া বিকাম দ্য ফার্স্ট স্টেট ইন দ্য ইউএসএ টু অ্যাডপ্ট এ ফর্মাল হলিডে টু রিকগনাইজ মাদার্স। তাহলে দেখো এখন কিন্তু কিছু ফর্মাল জিনিস আমরা পাচ্ছি। ওয়েস্ট ভার্জিনিয়া হচ্ছে একটা প্রদেশ যুক্তরাষ্ট্রের, এবং সেইখানে তারা কি করছে, তারা অ্যাডপ্ট করছে। আমরা জানি অ্যাডপ্ট মানে কি, ওই যে আমরা পড়ছি না অভিযোজন, অর্থাৎ আমরা ধরো আমি এখন থাকি বাংলাদেশে নাতিশীতোষ্ণ অঞ্চলে, এখানে আমি যদি এখন সাইবেরিয়া যাই, নিশ্চয়ই আমি যে টি শার্টটা বা শার্টটা পরে আসছি এইটা যদি পরে ওইখানে যাই আমি থাকতে পারবো না, কারণ আমি নিজেও জানি না ওইখানে তাপমাত্রা কেমন। সো এই অ্যাডপ্টেশনটা এরকম, কিন্তু এইখানে কিন্তু অ্যাডপ্টটা হুবহু তা বুঝায় নাই। তারা এইটা বোঝানোর চেষ্টা করছে, তারা অ্যাডপ্ট করছে মানে তারা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে কি করবে, এটাকে একটা ফর্মাল হলিডে। হলিডে তো অনেক প্রকারের হয়, তোমরা কি জানো যে ফর্মাল হলিডে মানে কি? যেটা হচ্ছে কিনা কোন একটা স্টেট বা কোন একটা গভর্নমেন্ট, ঠিক আছে, যেটাকে স্বীকৃতি দেয়, সেটাকে আমরা বলবো ফর্মাল হলিডে। নাকি তোমার আমার স্কুলের, কলেজের, ভার্সিটির প্রিন্সিপাল, হেডমাস্টার, ওনারা যেই ছুটি দেয়, তাদের নিজের হাতে যেই ছুটি থাকে, আমরা দেখি যে প্রিন্সিপালের হাতের ছুটি, হেডমাস্টারের হাতের ছুটি, ভিসির হাতের ছুটি, এগুলা কিন্তু ফর্মাল হলিডে কি না। ফর্মাল হলিডে যখন এটা একটা নীতিগত কি থাকবে, একটা নীতিগত একটা সিদ্ধান্ত হবে। সো a year later nearly every state officially marked the day of celebration. তাহলে দেখো ওই যে বলে না একজন যদি কাজ ধরে বাকি সবাই এসে পড়ে লাইনে, ওই যে তোমাদের স্টুডেন্টরা কি করছিল আগস্ট মাসে 2018 সালে, ওই যে একটা কি হইলো, আর্ম ফোর্স মেডিকেলের সামনে একটা দুর্ঘটনা ঘটলো, দেন কি হইলো, একজন দুইজন আসলো, দেন সবাই এসে একত্রিত হইলো। ঠিক তেমনি তাই হয়েছে, ওয়েস্ট ভার্জিনিয়া কি করলো, তারা একটা সিদ্ধান্ত নিল, এবং তার সিদ্ধান্তকে দেখে ইয়ার লেটার, তাহলে এক বছর পর, তাহলে আমাকে যদি কোশ্চেন করে যে কোন বছরে প্রায় এভরি স্টেট অফিসিয়ালি মার্ক করে এই ডেটটাকে, সেটা আমরা বলবো হচ্ছে 1911। এই জিনিসগুলো একটু বুঝতে হবে, যখনই আমরা এই ধরনের পড়বো এই জিনিসগুলো আমাদের ভুল হয়।
তোমরা কমেন্টে জানিয়ে দাও কাদের এই ধরনের জিনিসগুলো ভুল হয় এবং কেন হয়, সেটাও জানিয়ে দাও। আমরা চেষ্টা করব তোমাদেরকে সঠিক উত্তরটা দেওয়ার অথবা তোমাদেরকে বোঝানোর। সো এই যে a year later nearly every state officially mark the day of সেলিব্রেশন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তারাই কি করতেছে, যে এই সেলিব্রেশনটা অফিসিয়ালি তারাও পালন করা শুরু করলো। এবং ইন 1914 প্রেসিডেন্ট উড্রো উইলসন প্রোক্লেইমড মানে দাবি করা, প্রোক্লেইমড এর বাংলা অর্থ কি, দাবি করা। অর্থাৎ কেউ যদি কোনো কিছু দাবি করে বা ঘোষণা করে, স্পেশালি এটা এখানে কিন্তু ঘোষণা হিসেবে বোঝানো হয়েছে, দাবি থেকে এখানে এটা বোঝানো হয়েছে ঘোষণা হিসেবে। সো প্রোক্লেইমড মাদার্স ডে অ্যাজ এ ন্যাশনাল হলিডে টু বি সেকেন্ড সানডে অফ মে, যেটা আমি তুমি সবাই পালন করে থাকি মে মাসের দ্বিতীয় রোববার। বুঝতে পারতেছো? তাহলে এই যে আমরা পড়লাম এই টেক্সটটা এতটুকু, এখান থেকে কিন্তু অনেকগুলো তথ্য বের হলো এবং এই তথ্যগুলো কিন্তু আমাদেরকে পরবর্তীতে কি করবে, সঠিক অ্যান্সারটা চুজ করতে হেল্প করবে। দেন আমরা এখানে এসে বললাম যে টুডে মাদার্স ডে ইজ সেলিব্রেটেড, তাহলে বর্তমানে এটা কি করা হয়, সেলিব্রেটেড, যার একটা একটু আগে একজন বললো যে অবজার্ভ মানে কি, এই যে সেই অবজার্ভ, সেলিব্রেটেড অবজার্ভ প্রায় একই মিনিং। সো পালন করে থাকি আমরা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। আচ্ছা থ্রু আউট মানে কি, এই থ্রু আউট মানে হচ্ছে একদম সব কিছু দিয়ে, অর্থাৎ পুরো বিশ্বেই এটা আমরা কি করে থাকি, আমরা এটা পালন করে থাকি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। এবং অন ডিফারেন্ট ডেজ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এটার কারণ হচ্ছে আমরা অনেক সময় দেখি যে অনেক দেশ কি করে, তাদের নিজস্ব গতিতে চলে। কারণ দেখো বলছে, কারণটা তোমার পরের লাইনে দেখো, তোমাকে একটা কোশ্চেন বলে বা তোমাকে একটা লাইন বলে তোমাকে একটা আগ্রহ দিল যে তুমি ভাবতে পারো যে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড অন ডিফারেন্ট ডেজ। একটু আগে বললাম যে প্রোক্লেম করছে আমেরিকান এক প্রেসিডেন্ট যে এত সাল থেকে মাদার্স ডে এইভাবে হবে, যে মে মাসের সেকেন্ড সানডে। কিন্তু পরবর্তীতে দা ইউএসএ, ডেনমার্ক, ইভেন আমাদের কান্ট্রি বাংলাদেশ, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, তুর্কি, দেন ইটালি, তারপর হচ্ছে ফিনল্যান্ড, এরা সবাই কিন্তু একই ভাবে পালন করতেছে। কিন্তু কে করতেছে না, while, এই যে বাক্য দুইটাকে কনজয়েন করেছে, একত্রিত করেছে, while the UK and some other countries do it on the fourth Sunday, তারা কিন্তু দ্বিতীয় রোববারে করে না, তারা কবে করে, তারা করে হচ্ছে ফোর্থ সানডে। তাহলে এইটা একটা বেশ ইম্পর্টেন্ট লাইন, যদি আমার এমসিকিউতে এসে পড়ে অথবা আমার কোশ্চেনে আসে। সো এই যে আমরা লেসনটা পড়লাম, এই লেসনটা এই মানে অংশটুকু পড়ার পর আমরা যদি পরের অংশে যাই, যে অন দিস ডে, এই দিনে মাদার্স আর অনার্ড দেয়ার ফ্যামিলিজ ইন ডিফারেন্ট ওয়েজ, অর্থাৎ মাদার্সরা, এই যে বাই মানে কি, আমাদের দ্বারা। অর্থাৎ আমি প্রথমেই বলেছিলাম যে মা দিবসটাই এমন যে আমরা তাদের কাজগুলোকে কি করব, আমরা একটু তাদের কাজগুলোকে অ্যাড্রেস করব, তাদেরকে থ্যাংক ইউ জানাবো। হ্যাঁ, তো বিভিন্নভাবে এটা করতে পারো। সো মাদার্স আর অনার্ড, সম্মানিত করা হয় তাদেরকে, ইন দেয়ার ফ্যামিলিজ ইন ডিফারেন্ট ওয়েজ। দে ডাইন আউট উইথ দেম, তারা তাদের সাথে একসাথে খেতে বসে। গিভ দেম ফ্লাওয়ার্স, ফুল দেয়, তাই না? আমরা দেই, তুমি দাও, জানিয়ে দাও তোমরাও কি তোমাদের মাকে ফুল টুল দাও কিনা, নাকি প্রতিদিনই দাও। অ্যান্ড গিফটস অ্যান্ড সেন্ড দেম কার্ডস, এবং তাদেরকে গিফটসও দেয় এবং কার্ডসও দেয়। এটা একটা ওয়ে অফ কি, আমরা এক্সপ্রেস করতেছি আমাদের লাভ, গ্র্যাটিটিউড। বুঝতে পারছো? সো তোমরা কিন্তু জানিয়ে দিতে পারো যে তোমরা কে কে এইভাবে মা দিবসে তোমাদের মাকে দাও কিনা এই যে ফ্লাওয়ার্স, গিফটস অথবা কার্ডস, অথবা মাকে জড়াই ধরে বলো কিনা যে থ্যাংক ইউ ফর এভরিথিং। সো পরের লাইনটা যদি আমরা দেখি, দ্য সেলিব্রেশন অফ মাদার্স ডে শুড বি এভরি ডে। দেখো ওই যে প্রথমে বলছিলাম যে আমাদের ধারণাটা কি, আমরা চাই যে না, মাদার্স ডেটা প্রতিদিনই হোক। তার মানে কি, তার জন্য আলাদা করে দিবসের দরকার নাই, তাদেরকে সবসময় শ্রদ্ধা করতে হবে। মাদার্স আর দ্য পারসনস হু নার্চার্স আস, আমাদেরকে গড়ে তোলে, লালন পালন করে, টিচ আস, প্রোটেক্ট আস এন্ড মেক আস। তাহলে কতগুলো গুণ। যদি প্রশ্ন আসে, হাউ দ্য মাদার্স ইনফ্লুয়েন্স ইন আওয়ার লাইফ, মাদার্সরা কিভাবে আমাদের মানে এই লাইফে প্রভাব ফেলে থাকে, তখন কিন্তু এই লাইনগুলো তোমাদেরকে লিখতে হবে সাজিয়ে, যে তারা আমাদেরকে নার্চার করে, তারা আমাদেরকে শিক্ষা দেয়। হোম স্কুলিংটা কিন্তু মার দ্বারাই হয়। হোম স্কুলিং খুবই ইম্পর্টেন্ট, আর হোম স্কুলিংটা কিন্তু আমাদের অবশ্যই আমাদের মায়ের দ্বারাই হয় হোম স্কুলিং। ওকে, সো আমাদেরকে খাবার টাবার বানিয়ে দেয় প্রতিদিন, এমন না যে একদিন দুই দিন, প্রতিদিন। সো দে আর দ্য পিপল ইন আওয়ার লাইফস হু আর মোস্ট রেসপন্সিবল ফর দ্য ওয়ে উই গ্রো। তারাই হচ্ছে আমাদের জীবনকে গঠন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বা রেখে থাকে। তাহলে এই যে আমার পুরোপুরি লেসনটা এখন শেষ হলো,
তো তোমরা আমাকে বলো যে এইভাবে যদি আমাদের পড়তে হয় পরীক্ষার প্রশ্নটায়, অবশ্যই আরো দ্রুত পড়তে হবে, কারণ আমি যত প্র্যাকটিস করব তত দ্রুত পড়তে পারবো। কাদের সমস্যা হয় আমি একটু কমেন্ট পড়বো যে কারা এই ধরনের সমস্যাগুলো ফেস করতেছো, দেখি। ওকে, মাদার্স ডে মানি না প্রতিদিন, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই প্রতিদিনই মাদার্স ডে। তাহমিদ সামিন, হ্যাঁ ডাইন, ডাইন মানে কি আমরা একসাথে খেতে বসে, এটাই বুঝাইছে, দে ডাইন আউট উইথ দেম, মানে মাকে নিয়ে ছেলে মেয়েরা তার ফ্যামিলি মেম্বার্স একসাথে খেতে বসে। দুইবার নট হতে পারে, আই উড নট টোল দ্য স্টোরিজ নট ফর ইউ, না না আই দিন হতে পারে না, আই উড নট টোল দোজ হবে না, আই উড নট এর পরে সবসময় টেল হয়, কারণ উড নট হচ্ছে কি আমি বলে দিই, সাইদিন একটু দেখো তুমি স্ক্রিনে, উড হচ্ছে একটা মোডাল ভার্ব, উডের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ঠিক আছে? সো উডের পরে টেল হবে, এটা হচ্ছে রাইট। টোল যদি লেখো তাহলে রং, আর একসাথে দুইবার কি লেখা যাবে না, একসাথে দুইবার নট লেখা যাবে না। দেখি আর কি কি প্রবলেম হয়। আচ্ছা দেখি কার কার কি প্রবলেম হয়, মোটামুটি প্রবলেম ছাড়াই সবাই মোটামুটি বুঝতে পারছে আশা করি, নো প্রবলেম নো প্রবলেম। ওকে, আচ্ছা নারচার মানে কি? ভেরি গুড জান্নাতুল মাওয়া, নারচার মানে হচ্ছে কারো লালন পালন করা, লালন পালন করা হচ্ছে। আচ্ছা, সো আচ্ছা যতটুকু আমরা পড়ছি, আমরা একটু দেখি যে কে কে আমরা এগুলো সলভ করতে পারি এমসিকিউ গুলো। সবাই জাম্প ইন করো এবং জানিয়ে দাও। ওকে রাফায়েত, আমরা দেখতেছি কি করা যায়। সো দেখি একটু ওয়ার্ড মিনিং গুলো জেনে নিই। তখন তো আমরা অনেকগুলো পড়লাম, তো আমরা বলছি ওয়ার্ড মিনিং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বোথ ইন বেঙ্গলি আর হচ্ছে ইংলিশ মিনিংটা। দেখো তোমরা ধীরে ধীরে বড় হচ্ছ, তোমরা এইচএসসি তে যাবা, তখন এই ধরনের একটা বই থাকবে ইংলিশ ফর টুডে, তখন যদি তুমি শুধু বাংলা মিনিংটা নিয়ে বসে থাকো এটা কিন্তু তোমার জন্য যথেষ্ট হবে না। তোমাকে কি করতে হবে, তোমাকে ইংলিশ মিনিং গুলোকে সেম ওয়েতে জানতে হবে। ওকে, আগেই বলে দিই এস বি মানে হচ্ছে সামবডি। ওকে, তো দেখো অ্যাডপ্ট, প্রথম ওয়ার্ডটা অ্যাডপ্ট মানে হচ্ছে কাউকে দত্তক নেওয়া, পোষা অথবা এই ধরনের কিছু। হচ্ছে লেন্ট, লেন্ট মানে হচ্ছে খ্রিস্টানদের 40 দিন ব্যাপী একটি বাৎসরিক উপবাস, এটা হচ্ছে এক ধরনের উৎসব। এইখানে খ্রিস্টানরা বিভিন্ন ধরনের তাদের যারা গড আছে তাদের জন্য কি করে উপবাস রাখে, আমরা যেমন কি করি রোজা রাখি এরকম। তারপর হচ্ছে মার্ক, মার্ক মানে কিন্তু আমরা বুঝি যে তার গালে মার্ক আছে বা তার হাতে মার্ক আছে এরকম, হ্যাঁ, কিন্তু মার্ক দিয়ে যদি এটা ভার্ব বুঝাই তখন এটা বুঝতে হবে যে উদযাপন করা অথবা স্বীকৃতি স্বরূপ কিছু দেওয়া, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখতে হবে। টু সেলিব্রেট অর অফিসিয়ালি রিমেম্বার অ্যান ইভেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, টু সেলিব্রেট অফিসিয়ালি রিমেম্বার অ্যান ইভেন্ট দ্যাট ইজ কনসিডার্ড টু বি ইম্পর্টেন্ট। দেন রিকগনাইজ, বারবার জিজ্ঞেস করতেছিল কেউ একজন, রিকগনাইজ মানে শনাক্ত করা, কোনো কিছুকে শনাক্ত করতে হয়। টু নো হু সামবডি ইজ, স্পট, দেখো সিনোনিম হিসেবে পাই আমরা স্পট এন্ড পিক আউট। আর ট্রিবিউট মানে শ্রদ্ধা, সম্মান জ্ঞাপন করা, এটা প্রথমে আমি বলে দিয়েছিলাম। গিভেন অর ডান অ্যাজ এন এক্সপ্রেশন অফ এস্টিম, দেখো তাহলে ট্রিবিউটের সাথে এস্টিম ওয়ার্ডটা কিন্তু খুবই ওতপ্রোতভাবে জড়িত, এগুলো আমরা মেয়েটে এবং এতে আরো বেশি বেশি পাবো। সো আমাদেরকে সিনোনিম গুলো জানতে হবে, অনেক সময় আমরা সিনোনিম জানা না থাকার কারণে কিন্তু বিপদে পড়ে যেতে পারি। সো সিনোনিম গুলো খেয়াল রাখতে হবে এবং সিনোনিম গুলো জানতে হবে। সো দেখো অ্যাডপ্টের সিনোনিম হচ্ছে টেক ইন, মার্কের সিনোনিম হচ্ছে কমেমোরেট, এটা কিন্তু খুব বারবার আসে, কমেমোরেট, উচ্চারণটা খেয়াল রাখতে হবে। এই কমেমোরেট আমরা কতক্ষণ পরে আবার পাবো ইন্ডিপেন্ডেন্স ডে তে, মে ডে তে। দেন হচ্ছে কি ট্রিবিউট এর একটা সিনোনিম হচ্ছে টেস্টিমোনিয়াল। ওকে, এখন আসি আমরা প্রথম কোশ্চেনটা, এখানে এমসিকিউ, দেখি কে সবচেয়ে দ্রুত অ্যান্সার দিতে পারে। যে অ্যাকর্ডিং টু দ্য এনশিয়েন্ট গ্রিক মিথস, রিয়া ইজ দ্য হুম, মাদার অফ গডস, গডেস অফ লাভ, গডেস অফ ওয়েলথ, গডেস অফ হেলথ। আমরা যদি দ্রুত করে একটু প্রথম পৃষ্ঠায় চলে যাই, এখান থেকে কি আমরা পাই কোশ্চেনটা যে মাদার অফ গডস কে ছিল? এই যে রিয়া, রিয়া ছিল মাদার অফ গডস, তাহলে অ্যান্সারটা কি হবে? মাদার অফ গডস। কে কে সঠিক অ্যান্সার দিয়েছি আমরা দেখতে পারবো কমেন্টে একটু পরে, সবাই জানিয়ে দাও। সেকেন্ড যে কোশ্চেনটা আছে, দ্য নেম অফ জিসাস ক্রাইস্ট মাদার, তো আমরা এটা জানি, এটা দেখার জন্য আমার মনে হয় না আমাদের দরকার আছে লেসনে ফেরত যাওয়ার। সেটা হচ্ছে কে? সেটা হচ্ছে ম্যারি। দেন জুলিয়া ওয়ার্ড হাওয়ে ওয়াজ হুম, আমি কিন্তু বলেছিলাম যে এই ধরনের কোশ্চেন আসতে পারে, যে সে কি ছিল? আমেরিকান রাইটার, তাই না? কমা দিয়ে আমরা লিখেছিলাম যে আমেরিকান রাইটার, তাহলে এই যে সেই আমেরিকান, এইটা হবে আমার অ্যান্সার। দেন 4, মাদার্স ডে ওয়াজ ফার্স্ট অ্যানাউন্সড এজ এ ফর্মাল হলিডে ইন দ্য ইউএসএ, খুবই ইম্পর্টেন্ট, ফর্মাল হলিডে। দেখো আমি তখনই বলছিলাম যে এই ধরনের জিনিসগুলোকে মার্ক
করে বুঝে রাখতে হবে। ফর্মাল হলিডে কি বুঝিয়ে দিছি, তাহলে একটু চলে যাই সেই জায়গাটায়। দেখো তোমরা দেখতে পারো কিনা, তোমাদের সামনে এখন স্ক্রিনটা আছে, সেইখানে কিন্তু লেখা আছে যে ফর্মাল হলিডেটা কোন জায়গায় ছিল। এই যে আমি যদি একটু পয়েন্ট আউট করি, ফর্মাল হলিডে কত সালে? ইন 1910। কে করেছিল? ওয়েস্ট ভার্জিনিয়া নামে একটা স্টেট। তাহলে চলো চলে যাই, অ্যান্সারটা খুবই সহজ হবে, 1910। And in 1914 the American president was who? তো আমরা কিন্তু অলরেডি পড়েছিলাম যে কে ছিল আমেরিকার প্রেসিডেন্ট, আমরা মার্ক করে রেখেছিলাম। চলো আবার চলে যাই সেইখানে, আমরা মার্ক করে রেখেছিলাম উইড্রো উইলসন। উইড্রো উইলসন। তো এইখানে আমরা দেখতে পারতেছি তার নামটা। কার কার পাঁচটাই সঠিক হয়েছে জানাই দাও, বা কে কে বুঝতে পারো নাই সেটাও তোমরা জানাই দাও, যে কেন বুঝতে পারো নাই সেটা আমরা দেখব। এখন আসো হচ্ছে পরেরটায়, which country doesn't celebrate Mother's Day on the second Sunday of May? আমি আবারও বলেছিলাম যে এই ধরনের কোশ্চেন আবার সেট আপ হইতে পারে, যে আমাকে বলে দিছে যে কিছু কিছু দেশ যারা হচ্ছে সেকেন্ড সানডেতে করে, আর কিছু কিছু দেশ যারা হচ্ছে ফোর্থ সানডেতে করে। তাহলে আমরা জানি তারা কে, ইউকে, অলরেডি আমরা পড়ে আসছি। তাহলে এরপরে যদি আমরা যাই, এই যে অ্যান্সার গুলো তোমরা মিলিয়ে নিতে পারো, যে মাদার অফ গডস ম্যারি আমেরিকান 19। ও আচ্ছা, এইখানে একটু ঝামেলা হয়েছে, এইটা হবে হচ্ছে হ্যাঁ, এটা হবে হচ্ছে ফর্মাল সেলিব্রেশনটা হচ্ছে আমাদের 1914। হ্যাঁ ঠিক আছে, আমরা ঠিক করে নিলাম, কোনো সমস্যা নেই। এখন আমরা চলে যাব হচ্ছে কোশ্চেনে। সো কারা কারা আমরা মেইনলি এই এমসিকিউ তে প্রবলেম ফেস করি, কাদের কাদের 7টাই হয়, কাদের কাদের হয় না, এটা একটু জানতে চাই। দেখি আমরা কে কি কমেন্টস করতেছে। ওকে, দা ইউকে, আলহামদুলিল্লাহ, ওকে ভেরি গুড। আমার 4টা রাইট আমার। ওকে, মির্জা জেরিন উইলসন, হ্যাঁ উইলসন ঠিক আছে। মশিউর সি, ভেরি গুড। মাদার অফ গডস, নাইস। ওকে, 5টাই কারেক্ট, ওকে নাইস। হ্যাঁ মুড়ি খাও, ওটা ভেজে মুড়ি খাও, তাজিব বলছে, সমস্যা নেই, নো প্রবলেম। হ্যাঁ প্লিজ, হ্যাঁ এটাই এটাই 4 নং হবে 1914, ফর্মাল, ফর্মাল হবে 1914। আমার হয়, আমার 5টা হয়েছে 6। এখন আসো আমরা একটু দেখি যে অ্যান্সার গুলা কিভাবে লিখবো, কোশ্চেন। এখন এইখানে যে তোমাদের সর্বপ্রথম প্রবলেমটা হয় সেটা একটু আগে বলি। সেটা হচ্ছে যে যখন অ্যান্সার দিতে যাই সবার প্রথমে একটা কোশ্চেন সবাই করি আমরা, আমিও যখন স্কুল স্টুডেন্ট ছিলাম এসএসসি, তখন আমরা করি স্যার কত লাইন লিখবো, স্যার আমি তো বেশি লিখতে পারি না, আমি তো 1 লাইন লিখতে গেলে আমার অনেক সমস্যা হয়, আমার এটা হয় সেটা হয়, স্যার 2 নাম্বার করে কোশ্চেন, হ্যাঁ এক একটা কোশ্চেনে 2 করে মার্ক, আমি কি 2-4 লাইন লিখবো নাকি আরো বেশি লিখবো, স্যার 2 নাম্বারের কোশ্চেনের জন্য কি 1 লাইন কখনো হয়? দেখো আমি আবার বলে দিই, তোমার কোশ্চেন ওয়াইজ তোমার অ্যান্সার হবে, কোশ্চেনের পেডিগ্রি, তোমার কোশ্চেনের যেই মান, সেই মান অনুসারে তোমাকে অ্যান্সার করতে হবে। এইটা ছাড়া তোমার আর কোনো উপায় নেই। তো সেই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবা যে তোমরা যেই অ্যান্সারটা লিখতেছো সেই অ্যান্সারটা কতটুকু রিলিভেন্ট, সেই অ্যান্সারটা কতটুকু সঠিক। ওকে, সো এখন আমরা দেখি যে তোমাদের স্ক্রিনে বেশ কিছু কোশ্চেন আছে, চলো একটু পড়ি। প্রথমেই লিখছে তোমাদের জন্য, আমি ফার্স্টেরটা একটু বাংলা সহ লিখে দিছি, নেক্সট গুলো আমরা এগুলো আর পাবো না বাংলা। সো কি হয়েছে, হোয়াট কান্ট্রি ফার্স্ট অবজার্ভ মাদার্স ডে এজ এ ন্যাশনাল হলিডে? কোন দেশটা প্রথম এই মাদার্স ডে কে এজ এ ন্যাশনাল হলিডে হিসেবে পালন করতো? সো আমরা অলরেডি একটু আগে দেখে আসছি, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ফার্স্ট অবজার্ভ মাদার্স ডে এজ এ ন্যাশনাল হলিডে। এখন ধরো এই নাম্বারের প্রশ্নটাই আমার 2 নাম্বারের জন্য আসছে। এখন তুমি আমাকে বলো কমেন্টে যে তোমার কাছে কি আর কোনো ওয়ে আছে এই কোশ্চেনটাকে ইলাবোরেট করার, মানে আরো বাড়িয়ে লেখার, আরো 2-1 লাইন অ্যাড করার? তোমার কি মনে হয়, এটা তুমি কমেন্টসে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমার ধারণাটা কি, যে তুমি কিভাবে চিন্তা করো যে 2 নাম্বারের কোশ্চেন লিখতে গিয়ে তোমাকে কতটুকু লিখতে হবে। দেন সেকেন্ড কোশ্চেনটাই দেখো, when is Mother's Day now celebrated by most of the countries in the world? প্রশ্নটা হচ্ছে যে এখন when is Mother's Day বেশিরভাগ দেশে কবে মা দিবস পালন করা হয়? তো আমরা কিন্তু 2টা ক্রাইটেরিয়া দেখছিলাম, একটা হচ্ছে সেকেন্ড সানডে আর একটা হচ্ছে ফোর্থ সানডে। সো আমাদেরকে যদি 2 নাম্বারের প্রশ্ন লিখতে হয় সেই ক্ষেত্রে কিভাবে আমরা এই কোশ্চেনটাকে 2 নাম্বারের জন্য লিখবো, এটা আমি একটু বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনো।
ধরো এইখানে আমি একটা অ্যান্সার হিসেবে লিখছি, নাও মাদার্স ডে ইজ সেলিব্রেটেড অন দ্য সেকেন্ড সানডে ইন মে বাই মোস্ট অফ দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এখন যে মজার ব্যাপারটা হচ্ছে, তুমি কিন্তু চাইলে লিখে দিতে পারো যে দ্বিতীয় ফ্যাক্টটা, অর্থাৎ যে তাছাড়াও যুক্তরাজ্য দ্য ইউকে তারা সেলিব্রেট করে কবে, ইন দ্য ফোর্থ সানডে ইন মে। ওকে, এই লাইনটা যদি আমি লিখে দিই ইংলিশে, যে দ্য ইউকে অলসো সেলিব্রেটেড অর সেলিব্রেট মাদার ডে নট ইন দ্য সেকেন্ড সানডে বাট ইন দ্য ফোর্থ সানডে ইন মে। এইভাবে করে তুমি চাইলে যে কোনো লাইন তুমি অ্যাড করে নিতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি কখনোই চেষ্টা করবা না যে অতিরিক্ত বড় করে ফেলতে। অতিরিক্ত বড় করতে গেলে তোমার কোশ্চেনের যে মানটা সেটা নষ্ট হয়ে যেতে পারে। তৃতীয় কোশ্চেন হচ্ছে, হাউ ইজ দ্য মাদার্স ডে ইউজুয়ালি অবজার্ভ। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে কিভাবে এটা অবজার্ভ করা হয় সাধারণত কিভাবে পালন করে। এই ইউজুয়ালি দিয়ে কিন্তু তোমাদেরকে বুঝাই দিছে। আমি বলছিলাম যে ওই যে মাদার্সকে কিভাবে আমরা কি করি, আমরা মাদার্সকে কিভাবে আমরা এই জিনিসটা পালন করি। তাহলে এই পালন করার ক্ষেত্রে আমরা কি করি, ডাইনিং আউট, একসাথে খেতে বসি, গিভিং ফ্লাওয়ার্স, সেন্ডিং কার্ডস এন্ড গিভিং গিফটস, এই জিনিসগুলা কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমাকে ইউজুয়ালি দিয়ে বুঝাইছে যে সাধারণত কি করি। তো আমরা এই ইউজুয়ালি কথাটা কিন্তু রাখতে পারতাম অ্যান্সারে মাঝখানেও, কিন্তু আমরা শুরুতে দিয়ে দিলাম যে ইউজুয়ালি মাদার্স ডে ইজ অবজার্ভড, অথবা মাদার্স ডে ইজ অবজার্ভড ইউজুয়ালি বাই অনারিং মাদার্স বাই ডাইনিং আউট, গিভিং ফ্লাওয়ার্স, সেন্ডিং কার্ডস এন্ড গিভিং গিফটস। এখন যেই সমস্যাটা আমরা ভুগি, আমরা অনেকেই কোশ্চেনের অ্যান্সার লিখতে গিয়ে একটা প্রশ্ন করি যে পাস্ট টেন্সে লিখবো নাকি প্রেজেন্ট টেন্স। এই প্রশ্নটা আমরা করি এই কারণে, কারণ বেশিরভাগ সময় আমরা কি থাকি, আমরা একটু অনিশ্চয়তায় ভুগি যে এই জিনিসটা কি পাস্ট টেন্সেই লেখা উচিত ছিল নাকি প্রেজেন্ট টেন্সে। তো বোকা, দেখো এইখানে যদি কোশ্চেন হয় আমার প্রেজেন্ট টেন্সে, মানে আমার যদি কি থাকে, টু বি ভার্বটা থাকে ইজ অথবা এম অথবা আর, তো সেই ক্ষেত্রে আমি কেন পাস্ট টেন্স অ্যান্সার দিতে যাব? কোনো লজিক আছে? অ্যান্সারটা অবশ্যই আমার প্রেজেন্ট টেন্সেই আসবে। যদি কিনা এইখানে আমার এই ইজের জায়গায় থাকে ওয়াজ, তখন আমি পাস্ট টেন্সে এই অ্যান্সারটা দিতে যাব। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, এবং কোশ্চেন স্ট্রাকচার করার খেয়াল রাখতে হবে যে টেন্স গুলো ঠিক আছে কিনা। অর্থাৎ তুমি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে চাও, ভেরি গুড, ওইটার স্ট্রাকচার ফলো করো। তুমি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে চাও, ওইটার স্ট্রাকচার ফলো করো। কিন্তু কোনোভাবে স্ট্রাকচার ভুল করলে কিন্তু তোমাকে মার্কস দেওয়া হবে না। এবং তুমি কি অ্যাক্টিভ লাইন লিখতেছো নাকি প্যাসিভ লাইন লিখতেছো, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা এই অ্যান্সারটা দিয়েছি কিন্তু হোয়াট আমরা করছি হচ্ছে প্যাসিভে, যে ইজ অবজার্ভড বাই অনারিং মাদার্স বাই ডাইনিং আউট, গিভিং ফ্লাওয়ার্স, সেন্ডিং কার্ডস এন্ড গিভিং গিফটস। এবং নেক্সট যে কোশ্চেনটা আছে, হোয়াই শুড উই অবজার্ভ মাদার্স ডে, এটা কিন্তু তোমাদের এমন একটা কোশ্চেন, লেট মি টেল ইউ, এটা সরাসরি কোনো কোশ্চেন না। অর্থাৎ এই কোশ্চেনটা কিন্তু তুমি সরাসরি লিখতে পারবা না, যে আমি এই টেক্সটে যাই এইভাবে করে দ্রুত আমি কোশ্চেনের ভিতরে চলে গেলাম আর পড়তে থাকলাম যে ও কেন কই আছে কি, ও আচ্ছা আচ্ছা, না এইভাবে না। ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা তোমাদের ভিতর থেকে আসবে। তো তোমরা চাইলে কমেন্ট বক্সে লিখতে পারো এই কোশ্চেনের অ্যান্সারটা, যে হোয়াই শুড উই অবজার্ভ মাদার্স ডে। আমি দেখতে চাই যে তোমরা কিভাবে লিখো, হোয়াই শুড উই অবজার্ভ মাদার্স ডে। তোমাদের জন্য একটা মডেল অ্যান্সার এখানে দেওয়া আছে অবশ্যই, যে উই শুড অবজার্ভ মাদার্স ডে টু অনার মাদার্স, রিমেম্বারিং দ্যার ইউনিক কন্ট্রিবিউশন টু আওয়ার লাইফ। কিন্তু তোমরা কিভাবে লিখো এটা আমি দেখি, কারণ এটা সম্পূর্ণ তোমার ভিতর থেকে আসবে। অর্থাৎ তুমি কি চিন্তা করো, যে কোশ্চেনটা সেট করে দিল সে তোমাকে চিন্তা করার সুযোগ করে দিল যে তুমি কিভাবে এই 2 মার্কসের জন্য এই কোশ্চেনটাকে কমবেট করবা, কিভাবে তুমি লিখবা। দেখি কমেন্ট বক্সে কে কি লিখতেছে। হ্যাঁ, ওপেন এন্ড আর ক্লোজ এন্ডেড এর পার্থক্য আমরা একটু পরে বলতেছি। হ্যাঁ, অ্যানসারিং কোশ্চেনস এর রুলগুলোর দিকে আমরা যাচ্ছি। একে একে আমরা যেগুলো বলতেছি এগুলোকে যদি আমরা একত্র করি আমরা কিন্তু সেটা করতে পারবো, যে কিভাবে অ্যাকচুয়ালি অ্যানসার গুলো লেখা যায়। উই শুড অবজার্ভ মাদার টু পে রেসপেক্ট টু দেম। আচ্ছা, টু দুইবার এসে পড়ছে, জিহান রাশিদ, নাইস ট্রাই, নাইস ট্রাই। আমি বোকা তো পাই না, আপনি দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বেনি একটা দারুণ হিউমারিস্ট অ্যান্সার করছে, নাইস। টু শো লাভ টু মাই মাদার, অ্যান্সার লেখার সময় টেন্সে খেয়াল রাখতে হবে। ইয়েস, 100%. মাদার্স ডে ইজ অ্যান ওকেশন হুইচ ইজ সেলিব্রেটেড ইন ভেরিয়াস পার্টস অফ দ্য ওয়ার্ল্ড টু এক্সপ্রেস রেসপেক্ট। কিন্তু এটা কিন্তু তোমার অ্যান্সারটা
লেজিট হলো না। মনির হোসেন একটা দারুণ উত্তর লিখছে, কিন্তু তুমি দেখো প্রশ্নটা ছিল হোয়াই শুড উই অবজার্ভ। তো এইখানে কিন্তু তোমার এই যে উই মানে মানে আমরা কেন করা উচিত, এই জিনিসটা কিন্তু ফুললি আসে নাই। একটু খেয়াল করো, দেখি চেঞ্জ করো যে কিভাবে এটা লেখা যায়। ওকে, ও নাইস। আচ্ছা, উই শুড অবজার্ভ মাদার্স ডে টু পে ট্রিবিউট টু আওয়ার মাদার্স এন্ড টু মেক দেম ফিল স্পেশাল। ভেরি গুড অ্যান্সার মিফতাউল জান্নাত, নাইস। উই শুড অবজার্ভ মাদার্স ডে টু গিভ হার হ্যাপিনেস এন্ড লাভ। ইয়েস, অবশ্যই। ওকে, সো মোটামুটি সবাই খুব দারুণ অ্যান্সার লিখতে পারো আমরা দেখতেছি। তারপরও কিছু কিছু জায়গায় কিছু ভুল ত্রুটি থাকে। সো যে একটা কোশ্চেন আমাদের আসছে সেটা হচ্ছে যে কিভাবে কোশ্চেন অ্যান্সার পার্ট বাই পার্ট লেখা যায়। সো আমি যদি এটাকে একটু ব্যাখ্যা করি, তোমরা একটু মনোযোগ দাও যে পার্ট বাই পার্ট কিভাবে একটা কোশ্চেন অ্যান্সার লেখা যায়। ফার্স্ট অফ অল তুমি লুক এট দ্যাট কোশ্চেন, তুমি কোশ্চেনের দিকে তাকাও। তুমি কি করলা, তাকালোর পরে কি হইলো, তুমি দেখলা কি অবজার্ভ করলা যে কি টেন্সে আছে কোশ্চেনটা, তাহলে তোমার প্রথম কাজ শেষ। তারপরে তুমি দেখতে চাইলা যে এটার মিনিংটা কি, অর্থাৎ কোশ্চেনটারই যে আছে এটার মিনিং কি। যেমন এই কোশ্চেনটাই ধরো, যদি প্রথমে আমি তাকানোর পর আমি দেখতে পারবো কি টেন্স আছে, হোয়াই শুড উই অবজার্ভ। তো এটা একটা মডাল অক্সিলারি ভার্ব ইউজ হয়েছে। তো মডাল অক্সিলারি ভার্বের কারণে এটা আমরা ধরে নিতে পারি ইট ইজ কাইন্ড অফ প্রেজেন্ট। দেন হচ্ছে মিনিংটা, আমরা মিনিংটা বুঝে নিব যে হোয়াই শুড উই অবজার্ভ মাদার্স ডে, অর্থাৎ আমাদের মানে কেন মা দিবস পালন করা উচিত। তাহলে আমার এখানে কোশ্চেনটা মেইনলি কি, কেন, ওয়াই। তাহলে আমাকে বুঝতে হবে যে কিওয়ার্ডস গুলা কি কি, অর্থাৎ কোশ্চেনের কিওয়ার্ডস। নেক্সট যেটা আছে কোশ্চেনের কিওয়ার্ডস, অর্থাৎ তোমাকে কি ইন্ডিকেটর দেয়। হ্যাঁ, তোমাকে কি ইন্ডিকেটর দেয়, এটা হাউ হইতে পারে, হোয়াই হইতে পারে, এনিথিং হইতে পারে, ডু হইতে পারে, ডাজ হইতে পারে। সো কি ইন্ডিকেট করে। দেন যেটা তুমি করবা সেটা হচ্ছে যখন তুমি while you are constructing your writing, তুমি অবশ্যই খেয়াল রাখবা যে সেন্টেন্সটা মিনিংফুল হয়। কি হয়, সেন্টেন্সটা ফার্স্ট অফ অল মিনিংফুল হয়। তো সেন্টেন্সটা মিনিংফুল হইতে হলে কি করতে হবে, সেই একই কথা, মিনিংফুল সেন্টেন্সের জন্য আমাকে সঠিক ভোকাবুলারি ইউজ করতে হবে। সেইখানে তুমি সিনোনিমাস ভোকাবুলারি ইউজ করতে পারো, ঠিক আছে, রাইট ভোকাবুলারি গুলো তুমি ইউজ করলা। দেন তুমি কি করলা, তুমি হচ্ছে রাইট টেন্সটা ইউজ করলা, প্লাস হচ্ছে কি রাইট টেন্স। সো এইভাবে করে কিন্তু তুমি কি করতে পারো, তুমি আলটিমেটলি একটা কোশ্চেনের অ্যান্সার সুন্দর মতো দেওয়ার একটা প্রসেস তৈরি করে ফেলতে পারো। সো আমরা সবাই একটু খেয়াল রাখবো, ধীরে ধীরে আমরা এগুলা শিখে যাব। এখন আমরা চলে যাব হচ্ছে মে ডে। তার আগে কার কোনো প্রশ্ন আছে কিনা একটু জানতে চাই, জানিয়ে দাও। তারপর আমরা শুরু করব হচ্ছে মে ডে। দেখি আচ্ছা, কে কে ভিডিও কি কি আপলোড করছে এগুলো আমরা পরে জানবো, নো প্রবলেম। আমরা একটু দেখি যে আসলে কারো কোনো প্রশ্ন আছে কিনা। প্রশ্ন দেখতে পারতেছি না। শেষের প্রশ্নটা আমার প্রবলেম। আলামিন রাফি, ওকে, দেখো শেষের প্রশ্নটা কি ছিল আলামিন, যে হোয়াই শুড উই অবজার্ভ। হোয়াই মানে কি, কেন, কেন। তাহলে প্রথমে কোশ্চেনের প্রথমেই এটা পাইলাম কি আমরা, কেন শুড উই অবজার্ভ মাদার্স ডে, কেন আমাদের মাদার্স ডে অবজার্ভ করা উচিত, মানে কি পালন করা উচিত। সো এটা যদি আমি বুঝি বাংলায়, তাহলে বাংলায় উত্তরটা কি আসবে, যে মাকে সম্মান প্রদর্শন করার জন্য, মাকে কি করার জন্য, তার অবদানকে স্মরণ করে দেওয়ার জন্য, হ্যাঁ, তাকে বোঝানোর জন্য যে শি ইজ স্পেশাল, এই জন্য। ঠিক আছে, তো কি করবা, যে ওই কনস্ট্রাক্টের সময় ওই যে বলে দিলাম যে পার্ট বাই পার্ট যখন তুমি কোশ্চেনটা অ্যানালাইসিস করতে পারবা, দেন তুমি সেন্টেন্সটাকে কিভাবে মিনিংফুল বানাইতে হয় সেইটার দিকে খেয়াল দিবা। তো তোমাকে কিন্তু কি করতে হবে, যে হোয়াই এর জায়গাটাই এখানে ফেলতে হবে কি তোমার সাবজেক্টটাকে। তোমাকে আরেকটু ভেঙে দেয়া আলামিন, তুমি যখন লিখবা এই হোয়াই শুড উই অবজার্ভ মাদার্স ডে এর অ্যান্সার, তখন তোমাকে অবশ্যই সেন্টেন্সটা শুরু করার জন্য একটা কি লাগবে, তোমার একটা সাবজেক্ট লাগবে। এই যে সাবজেক্টটা তুমি লিখে ফেললা, এই সাবজেক্ট লিখার পরে তোমাকে আনতে হবে কি একটা ভার্ব। তো এখানে অলরেডি একটা মোডাল ভার্ব আছে, তো মোডাল ভার্ব ইউজ করলা, উই শুড অবজার্ভ মাদার্স ডে। তো আমাদের কেন অবজার্ভ করতে হবে, তার জন্য আমরা প্রথমেই লিখে ফেললাম উই শুড অবজার্ভ মাদার্স ডে। তো এরপরে কি, কেন চাইছে না হোয়াই, তো আমরা বলতে পারবো আমরা টু একটা প্রিপোজিশন আছে ইউজ করতে পারি, অথবা ফর ইউজ করতে পারি। তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মটা হয়, কিন্তু অন্যান্য প্রিপোজিশন যেমন অফ, ফর, এগুলো ইউজ করলে কিন্তু ভার্ব ওয়ান প্লাস আইএনজি হয়, অর্থাৎ এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম।
এগুলো একটু আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যখন রাইট ফর্ম ভার্বসের ক্লাস করব তখন এগুলো আমরা আরো ভালোভাবে শিখবো ইনশাআল্লাহ। সো তারপরে তুমি কি করবা, বাকি যে কারণটা সেই কারণটা তুমি লিখে দিলা যে টু অনার মাদার্স রিমেম্বারিং দেয়ার ইউনিক কন্ট্রিবিউশন টু আওয়ার লাইফ। আশা করি তুমি বুঝতে পারছো। আচ্ছা, কাইন্ডলি আমরা এখানে একটু পড়াশোনায় ফেরত আসি। আমরা এই ধরনের স্প্যাম না করি কমেন্ট গুলা, কারণ হচ্ছে যারা কোশ্চেন করতে যাচ্ছে তারা কিন্তু পাচ্ছে না। হ্যাঁ, আমরা কঠিন কোশ্চেনের দিকে যাচ্ছি আসিফ, জাস্ট বি উইথ আস, আমরা কঠিন কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। এরপরে আসছে মেডে। মেডে একইভাবে আমরা লেসনটা এখন পড়ে নিব। এখন কিন্তু আর আমার ইনস্ট্রাকশন নেই, কারণ অলরেডি আমি তোমাদেরকে বলছি যে কিভাবে পড়বো। সো আমরা প্রথমে একটা স্ক্যানিং করে নিব। সো স্ক্যানিং করে তারপরে আমরা সেই এমসিকিউতে যাব। তো একটু বোঝার চেষ্টা করি মে ডে। এই মে ডেটা কি আসলে? মে দিবস। এই যে সামনে কি মার্চ, এপ্রিল, দেন মে, যখন তোমাদের পরীক্ষা হওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। মে শেষের দিকে অথবা জুনের ফার্স্ট উইকে মেবি তোমাদের পরীক্ষাটা হয়ে যেতে পারে। তাহলে এই মে ডেটা কি? মে ডেটাকে আমরা কি বলে থাকি? শ্রমজীবী দিবস বলি আমরা, ঠিক না? হ্যাঁ, এবং এটা কাদের জন্য? ওয়ার্কার্সদের জন্য। এই জন্য এটার আরেক নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। তাহলে মে ডের আরেকটার নাম হচ্ছে কি? ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। প্রথমে আমরা বুঝে ফেললাম যে আমাদের কি কোন জিনিসটার ব্যাপারে আমরা পড়তে যাচ্ছি। তাহলে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভড অন May 1। কবে অবজার্ভ করা হয়? মে মাসের 1 তারিখ। অল ওভার দ্য ওয়ার্ল্ড টুডে টু কমেমোরেট। দেখছো, বলেছিলাম না কমেমোরেট শব্দটা লাগবে। সো এই যে আমার সেই কমেমোরেট, যখন আমরা প্রথম দিকে স্লাইড পড়েছিলাম তখন আমরা এই কমেমোরেট পেয়েছিলাম। এই যে এখানে দেখো তোমাদের স্ক্রিনে, কমেমোরেট কেন ছিল? মার্ক, কোনো কিছু স্বীকৃতি দেওয়া, উদযাপন করা। তাহলে কি বললো যে আমাদের এই মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে মে মাসের 1 তারিখ উদযাপন করা হয়। টু কমেমোরেট, উদযাপন করা হয় টু কমেমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস। অবশ্যই যে কোনো দিবস যদি তুমি পালন করো এটার দিকে একটা খেয়াল রাখবা, হয় এটা খুব আনন্দের হবে আর না হয় এটার পিছনে অনেক ত্যাগ তিতিক্ষা আছে। যেমন আমাদের লিবারেশন ওয়ার, এটার জন্য যখন আমরা ইন্ডিপেন্ডেন্স ডে আমরা সেলিব্রেট করি বা ভিক্টরি ডে আমরা সেলিব্রেট করি, অথবা আমাদের কি আমাদের হচ্ছে ভাষা দিবস, এটার জন্য কিন্তু অনেক ত্যাগ তিতিক্ষা ছিল, অনেক সংগ্রাম ছিল যেটাকে আমরা স্ট্রাগল বলতেছি, অনেক স্যাক্রিফাইস ছিল যেটাকে আমরা ত্যাগ বলতেছি। অফ দ্য ওয়ার্কিং পিপল, কারা? এই কর্মজীবী মানুষদের। টু এস্টাবলিশ মানে কি? প্রতিষ্ঠা করা। এন্ড 8 আওয়ার ওয়ার্ক ডে। তাহলে প্রথমেই আমাদের বলে দিচ্ছে যে 8 আওয়ার ওয়ার্ক ডে কে এস্টাবলিশ করার জন্য এই মে ডেকে সেলিব্রেট করা হতো, এবং এটা হচ্ছে একটা পাবলিক হলিডে। এটা হচ্ছে কি একটা পাবলিক হলিডে, এবং মোটামুটি সারা বিশ্বেই ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে এটা পালন করা হয়। দেন যদি আমরা পরে চলে যাই, বলতেছে সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এখন এই জিনিসটা কি, এই ওয়ার্ডটা কি তোমরা চিনো? কমেন্টে জানিয়ে দাও কে কে চিনো, কে কে চিনো না। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অর্থাৎ আমরা জানি যে এক সময় আমাদের কাছে মেশিনারিজ ছিল না। মেশিনারিজ না থাকার কারণে কি হইতো, আমরা কিন্তু দ্রুত করে যে কোনো জিনিস অধিক করে তৈরি করতে পারতাম না। কিন্তু ইউরোপে এই মেশিনারিজ গুলো দ্রুত উদ্ভাবন হয়েছিল, এবং তার কারণে ওইসব কান্ট্রিতে অনেক দ্রুতই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা হয়ে গেছিল, যেটা কিনা আমাদের মতো এশিয়া, আফ্রিকা এইসব মহাদেশগুলোতে হয় নাই। তো কি বলছো? সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন দ্য 18th and 19th সেঞ্চুরি। এখানেও কিন্তু আমরা দুইটা সেঞ্চুরির কথা পেয়ে গেলাম, 18th and 19th centuries in Europe and in the US। তাহলে দুইটা জায়গায় বলছে, একটা হচ্ছে মহাদেশ বা কন্টিনেন্ট, এটা কিন্তু কোনো দেশ না, এটা হচ্ছে একটা মহাদেশ, তোমরা সবাই জানো। আর এটা হচ্ছে একটা দেশ স্পেসিফিক্যালি, যার নাম হচ্ছে ইউএস। দ্য ওয়ার্কার্স ইন মিলস এন্ড ফ্যাক্টরিজ হ্যাড বিন ওয়ার্কিং এ লং শিফট। তাদের মেন প্রবলেমটা কি ছিল? তারা লং শিফটে কাজ করতো। এই জন্যই কিন্তু তারা মূলত কি করছে, এই জন্যই তারা বলছে যে 8 আওয়ার্স ওয়ার্ক ডে। লং শিফট ছিল, 8 আওয়ার্স তারা ডিমান্ড করছে। কি করছে? ডিমান্ড করছে, কারণ তারা লং শিফটে কাজ করতে হতো। এখন যেটা হইলো, তারা লং শিফটটা কতটুকু করতো? 14 অর ইভেন মোর আওয়ার্স এ ডে। একদিনে প্রায় 14 ঘন্টা অথবা তারও বেশি। এটা কিন্তু হিউজ। 24 ঘন্টার ভিতরে তুমি যদি 14 ঘন্টা তোমাকে কাজ করতে বলি, তোমাদের ভালো লাগবে? যদি কারো ভালো লাগে জানিয়ে দাও যে হ্যাঁ তোমার ভালো লাগে, যে না তুমি 24 ঘন্টার ভিতরে 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা না ঘুমিয়ে সারা দিন রাত কাজ করতে পারো। দেখি কে কে এই ধরনের লাইফ লিড করতে পছন্দ করে। দেন কি বললো? অন May 1st, 1886। তাহলে একটা গুরুত্বপূর্ণ ডেট এসে পড়লো যে 1886, ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নস। এই যে দেখো যে এই দিনে কাদের দ্বারা ইন্সপায়ার্ড হয়েছিল? ট্রেড ইউনিয়ন দ্বারা। হাফ অফ দ্য ওয়ার্কার্স এট দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি। তাহলে এটা একটা কোম্পানির নাম, ম্যাককর্মিক
হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো। তাহলে একটা জায়গার নাম আমরা পেয়ে গেলাম, প্লেস। তাহলে দেখো একটা লাইন পত্রিকা কতগুলো জিনিস আমাদেরকে মনে রাখতে হচ্ছে, যে আমরা একটা ডে, তার সাথে সাথে কারা এটা করতেছে, এবং এর ভিতরে কোন লোকেরা এটাতে লাগছে, হাফ অফ দ্য ওয়ার্কার্স, সবাই না কিন্তু, নট ফুল, এখানে তো ফুলের কথা বলা হয় নাই, বলছে হাফ অফ দ্য ওয়ার্কার্স দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক ডিমান্ডিং এন 8-hour ওয়ার্ক ডে। তাহলে তারাই প্রথমত কি চাইছে, যে না আমাদের 8 ঘন্টা করে কাজ চাই, আমি তোমাদের মতো এত কাজ করতে পারি না, 14-15 ঘন্টা কাজ, এটা অমানসিক কাজ, এটা করা সম্ভব না। তার 2 দিন পরে 2 days later এ ওয়ার্কার্স রিয়েলি হেল্ড হয়। আমরা যেমন কি করছিলাম, আমাদের ভাষা, মাতৃভাষা বাংলা চাই, ঠিক না, এটার জন্য কি হচ্ছে, নেমে পড়ছিল মানুষ 52 সালের 21শে ফেব্রুয়ারিতে। তো কি হয়েছিল সেখানেও র্যালি হয়েছিল, স্লোগান হয়েছে, সংগ্রাম করছে তারা। নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানি এন্ড অ্যাবাউট 6000 ওয়ার্কার্স, অনেক অনেক 6000 ওয়ার্কার্স, প্রচুর মানুষ জয়েন্ট ইট, তারা জয়েন করলো। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স। থাকে না, লিডার তো থাকে, যেমন আমাদের মুক্তিযুদ্ধে লিডার ছিল না, প্রত্যেকটা জায়গায় সেক্টর কমান্ডার ছিল না, ঠিক তেমনি এই র্যালিতেও কারা ছিল, লিডার ছিল। এই লিডাররা অ্যাড্রেসড করছে, দ্যাট মিনস তারা হচ্ছে তাদেরকে পরিচালনা করছে। দে আর্জড, খুবই ইম্পর্টেন্ট একটা ভার্ব, আর্জড, একদম পাস্ট ফর্মে আছে, V2 ফর্মে আছে। আর্জ মানে তারা আকুতি করেছে বা তারা বুঝাইতে চাইছে দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার, চলো আমরা একসাথে দাঁড়াই, চলো আমরা একসাথে একত্রে দাঁড়াই, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল এন্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস। এবং তাদের স্ট্রাগল নিয়ে চলে যেতে বলছে, চালিয়ে যেতে বলছে, এবং কি বলছে, গিভ ইন। এটার সাথে তোমরা কি পরিচিত কিনা জানাও, না জানলে এই ধরনের শব্দগুলো আমাদেরকে কনফিউজ করে। অর্থাৎ তুমি পড়তেছো, ভালো কথা, লেসন আমি পড়াচ্ছি, তুমি বাসায় পড়বা, পরীক্ষার হলেও গিয়ে পড়বা, কিন্তু এই ধরনের ফ্রেজাল ওয়ার্ড গুলো আমাদেরকে ঝামেলা করে, যে গিভ ইন, গিভ আপ। গিভ আপের সাথে তোমরা খুব পরিচিত, যদি স্ক্রিনে তাকাও আমরা লিখতেছি উপরে যে গিভ আপ। আমরা বলি না ডোন্ট গিভ আপ ইউর স্টাডিজ, ডোন্ট গিভ আপ ইউর প্ল্যানস। হঠাৎ আমরা হতাশ হয়ে যাই, আমরা বলছি না আর কিছু পারবো না, তখন বলে না অনেকে সাহস দেওয়ার জন্য ডোন্ট গিভ আপ। হ্যাঁ, এই ধরনের ব্যাপারটা। কিন্তু গিভ ইনটা কি? গিভ ইনটা মানে হচ্ছে তাদের কাছে নতি স্বীকার করা, অর্থাৎ হার মেনে যাওয়া। কি করা? হার মেনে যাওয়া। এই জন্য বলছি যে তোমরা স্ট্রাগল করো, কিন্তু হার মেনে যেও না তোমাদের বসদের কাছে। এট ওয়ান পয়েন্ট অফ দ্য রেলি দ্য স্ট্রাইক ব্রেকার্স স্টার্টেড লিভিং। দেখো এটা হয়, তুমি যখন এক জায়গায় যাবা, ধরো তুমি একটা আন্দোলন করবা তোমার স্কুলে, কি করলা তুমি, 10-15 জন একত্র করলা, 20 জন একত্র করলা, আমরা এই বিষয়ে আন্দোলন করবো, যে কোনো একটা বিষয়। তখন তোমার সাথে সবাই খুব প্রথম প্রথম জোশে বলতেছে যে হ্যাঁ চলো আমরা আন্দোলন করি, এটা সেটা। তখন কি হয়, 10-15 জন যায়, যাওয়ার পরে হাঁটতে থাকি, হ্যাঁ এটা করবো সেটা করবো, একজন এই বুদ্ধি দেয়, আরেকজন এই বুদ্ধি দেয়। দেন কি হয়, যখন সংগ্রাম শুরু হয়ে যায়, 1 জন 2 জন 3 জন 4 জন, আস্তে আস্তে দেখা যায় পাওয়া যাচ্ছে না, পিছনে তাকায় দেখা যায় শেষ পর্যন্ত নিজে একাও আছে, এমনও ঘটনা আছে কত, ঠিক না? কিন্তু এইখানে কি হয়েছে, সবাই চলে যায় নাই, বাট সাম স্ট্রাইক ব্রেকার্স চলে গেছে। স্ট্রাইক ব্রেকার্স যারা কিনা কি করছে, স্ট্রাইক ব্রেকার্সরা কিন্তু স্ট্রাইক করে নাই, স্ট্রাইক ব্রেকার্সরা হচ্ছে মূলত এইভাবে বুঝাইছে যে তারা আসছিল এরকম, ওই যে তোমাদের যাদের পিছনে পিছনে আসে তোমাদের সাথে এরকম আসছিল, কিন্তু তারা কি হচ্ছে, রণে ভঙ্গ দিছে, তারা কি হচ্ছে আস্তেই করে সুযোগ বুঝে পলায় গেছে, ভয় পেয়ে পলায় গেছে, ঠিক আছে। এন্ড স্টার্টেড লিভিং দ্য মিটিং। দেখো স্টার্টেড লিভিং, এখানে একটা ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল জিনিস আছে, একটু বোঝার চেষ্টা করো। স্টার্টেড লিভিং যদি দুইটা ভার্ব পরপর এভাবে ইউজ হয়, সেকেন্ড ভার্বটার ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হয়, অর্থাৎ ভার্ব 1 প্লাস আইএনজি। এইখানেও তাই হয়েছে লিভিং এর ক্ষেত্রে। ওকে, সো বি ভেরি কেয়ারফুল। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন টু দ্য স্ট্রিটস টু ব্রিং দেম ব্যাক। যারা বাকি ছিল তারা তাদেরকে ফেরত আনার জন্য দৌড়ে গেল। ব্রিং দেম ব্যাক, এটাও কিন্তু একটা ফ্রেজাল ওয়ার্ড, যে ব্রিং দেম ব্যাক, ফেরত আনার জন্য। সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাক। তাহলে কতজন পুলিশম্যান অ্যাটাক করছে? 200, যেমনটা আমাদের ভাষা আন্দোলনের সময় করেছিল। উইথ ক্লাভস এন্ড রিভলভার্স, অর্থাৎ ক্লাভ হচ্ছে এক ধরনের যন্ত্র, এরকম মারা যায়, এবং রিভলভার্স মানে গুলি চালিয়ে ফেলছে, এবং ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিলড আনফরচুনেটলি। এবং ইনস্ট্যান্টলি মানে সাথে সাথে, ওই যে ম্যাগি নুডলস খাও না তোমরা, ইনস্ট্যান্ট ম্যাগি নুডলস, ওইরকম আর কি, যে ওয়াজ কিলড ইনস্ট্যান্টলি মানে গুলি লাগার সাথে সাথে সে মারা গেছে। 5 or 6 others are seriously wounded. wounded মানে ইনজুর্ড, অর্থাৎ সে কি হয়েছে, সে সামহাও আঘাত পাইছে, ব্যথা পাইছে। তাহলে উন্ডেড মানে কি আমাদের, উন্ডেড মানে যদি আমরা বলি, উন্ডেড মানে হচ্ছে আমাদের ইনজুর্ড। উন্ডেড, দ্যাট মিন্স আমাদের বলতে পারি আমরা ইনজুর্ড। এন্ড মেনি আদার্স ওয়্যার অলরেডি, ঘায়েল হয়ে যায়। উন্ডেড আর ইনজুর্ডটা কাছাকাছি একটা ওয়ার্ড, উন্ডেড এবং ইনজুর্ড, সেখানে আমরা বলতে পারি যে ঘায়েল হয়ে যাওয়া, মানে মারাত্মক, একটু গুরুতর।
মারাত্মক গুরুতর বলি না আমরা পত্রিকায় অথবা খবরের কাগজে, আর কেউ কেউ মাইনর কিছু ইনজুরিতে পড়ছে। দেন দ্য ইভেন্টস অফ May 1, 1886 আর আ রিমাইন্ডার। দেখো আর কেন হইলো একটু বুঝি। দ্য ইভেন্টস আছে, তার মানে কি এটা একটা প্লুরাল, এই জন্য এখানে আর দিছে। সো আর আ রিমাইন্ডার তার মানে হচ্ছে তোমাকে স্মরণ করিয়ে দেয় দ্যাট ওয়ার্কার্স উইল কন্ট্রিবিউট অর ওয়ার্কার উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড। এক্সপ্লয়েটেড মানে তাদেরকে শোষণ করা হবে আনটিল, ততক্ষণ পর্যন্ত দে স্ট্যান্ড আপ এন্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস এন্ড বেটার পে এন্ড বেটার লিভস। কয়েকদিন আগে তোমরা দেখতে পাচ্ছ যে বেসরকারি মেডিকেলের স্টুডেন্টসরা কিভাবে একটা আন্দোলন করছিল। কারণ কি, তাদের অলরেডি করোনাতে কোনো ক্লাস হচ্ছিল না বা অনলাইনে খুব খুব কমই ক্লাসে আমরা দেখছি যে নিতে পারছে। তো সেই ক্ষেত্রে তাদেরকে বেতন ভাতা মওকুফ করার জন্য অথবা কমানোর জন্য তারা অনেক আন্দোলন করছে বা পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য, কিন্তু পারে নাই। ঠিক আছে, যাই হোক, এইটা পড়ার পরে আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে এইখান থেকে পড়ার পর আমরা কি বুঝলাম। দেখি যে এইটার একটা সামারি কেউ বলতে পারে কিনা বা লিখতে পারে কিনা, আমরা কমেন্টে এক্সপেক্ট করব একটু পরে। আমরা আগে ওয়ার্ড মিনিং গুলো দেখে নেই। কমেমোরেট মানে হচ্ছে স্মৃতিচারণ করা। কমেমোরেট মানে কি? স্মৃতিচারণ করা, অর্থাৎ কারো স্মরণে কোনো কিছু করা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে কমেমোরেট। দেন এস্টাবলিশ মানে কি? প্রতিষ্ঠা করা। এক্সপ্লয়েট মানে হচ্ছে শোষণ করা। অবজার্ভ মানে পালন বা উদযাপন করা। রেলি মানে হচ্ছে সমাবেশ। রিলেট কারোর সাথে সম্পর্কিত কিছু। এই ওয়ার্ডগুলা কেন দিছি? কারণ এই ওয়ার্ডগুলা এই লেসনের সবচেয়ে ইম্পর্টেন্ট বা হাইলাইটেড ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো যদি আমরা বুঝি তাহলে মোটামুটি কিন্তু আমরা কি করতে পারবো, আমরা মোটামুটি এই লেসনটাকে বুঝতে পারবো। সো এই জন্য ওয়ার্ড মিনিংটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় যেটা করি, এটা করব না আমরা, যে গদ বাঁধা অনেকগুলো ওয়ার্ড মিনিং শিখে ফেলি, অথবা আমরা চেষ্টা করি যে ওয়ার্ড মিনিং গুলোকে কি করার, মুখস্থ করার। কিন্তু তা করবো না, কারণ অনেক সময় এমসিকিউতে আরেকটা জিনিস আছে, সেটা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের একটা চেঞ্জ হয়, অর্থাৎ নাউন হয়ে যায় অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে নাউন, এইভাবে চেঞ্জ করা হয়, অথবা ভার্ব। একই রুট ফর্মের কোনো একটা ওয়ার্ডের বিভিন্নভাবে সেটা চেঞ্জটা আমরা লক্ষ্য করতে পারি। তো সেই সব ক্ষেত্রে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কিভাবে এটা চেঞ্জ হইতে পারে। অবজার্ভ কোনটা, অবজারভেশন কোনটা, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, রিলেট থেকে রিলেশন, এগুলো আমাদেরকে বুঝতে হবে। দেখো রিলেট হচ্ছে আমার হচ্ছে ভার্ব, আর রিলেশন যেটা হচ্ছে এটা কি একটা নাম, সম্পর্ক, দেন এটা হয়ে যাবে নাউন। এইভাবে হচ্ছে চেঞ্জগুলো আমাদের মনে রাখতে হবে। দেন রেভলিউশন, বিপ্লব, আমরা এটা জানি। রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল সেই সময়, বিপ্লব। স্যাক্রিফাইস, বিসর্জন, স্যাক্রিফাইস করে না ওই যে যারা কি বলে, আমরা অনেকেই এটার সাথে খুব রিলেটেড। স্যাক্রিফাইস আমি আর বেশি বলবো না। সো স্যাক্রিফাইস। দেন হচ্ছে স্টেয়ার কেস, তোমরা সিঁড়ি চড়ো, সেই সিঁড়িকে একসাথে বলা হচ্ছে স্টেয়ার কেস। দেন স্ট্রাইকার, যারা হচ্ছে ধর্মঘট করে। এখন স্ট্রাইকার মানে নট ব্যাড পিপল, স্ট্রাইকার ক্যান বি গুড পিপল, কারণ সে কি করতে যাচ্ছে, তার হকের জন্য, হ্যাঁ, হক আদায়ের জন্য সে নেমেছে। তারপরে এই যে আর্জ ভার্বটা বলেছিলাম যে প্রেরণা দেওয়া, আর্জ মানে হচ্ছে প্রেরণা দেওয়া, টু ইন্সপায়ার, টু এনকারেজ আউট। এখন যদি আমি আসি এমসিকিউজে, তাহলে এই এমসিকিউজ গুলো কিভাবে আমরা ডিল করব এটা একটু বোঝার চেষ্টা করি। দেখি প্রথমটার অ্যান্সার কে দিতে পারে। হিস্টোরিক্যাল মিনস হোয়াট? আমরা একটু কমেন্টটা চেক করব যে স্ক্রিনে থাকা প্রথম কোশ্চেনটা কতজন অ্যান্সার দিতে পারি। হিস্টোরিক্যাল মিনস হোয়াট? ডি, ইয়েস, হিস্টোরিক। ভেরি গুড। সাব্বির আহমেদ একটু ভুল হয়েছে ভাইয়া, ট্রেডিশনাল কিন্তু হিস্টোরিক্যাল না। ট্রেডিশনাল হচ্ছে যেটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী, কিন্তু হিস্টোরিক্যাল হচ্ছে কি, ঐতিহাসিক কোনো ঘটনা। সো এটা হবে হিস্ট্রিক, এটা হবে কি হিস্ট্রিক। ওকে, ভেরি গুড, হিস্ট্রিক। তারপর সেকেন্ডটা দেখি কে করতে পারে। মে ডে ইভেন্টস অকার্ড ইন হুইচ সেঞ্চুরি? মে ডে ইভেন্টস অকার্ড ইন হুইচ সেঞ্চুরি? দেখি তো কে বলতে পারে অ্যান্সারটা। মে ডে অকার্স ইন হুইচ সেঞ্চুরি? আমরা যদি একটু ফেরত যাই, এখানে আমাদের কিন্তু এখানে ছিল 18th and 19th centuries in Europe and US। তাহলে আমরা দেখি যে কোন অ্যান্সারটা আমরা নিতে পারি। এখানে একটু ভুল হয়ে গেছে, 19 দুইবার আসছে, টাইপিং মিস্টেক, ও মাই গড। ওকে, নো প্রবলেম। সো এটা আমরা দেখবো মে ডে হচ্ছে আমাদের 19th সেঞ্চুরি। ওকে, অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড, ভেরি গুড। তারপর হচ্ছে আমাদের দ্য পুলিশম্যান অ্যাটাকড দ্য স্ট্রাইকার্স। আমরা কিন্তু পড়েছিলাম যে কয়জন পুলিশম্যান ছিল, পুলিশম্যান ছিল 200 জন। সো কবে সেই পুলিশম্যানরা অ্যাটাক করছে? পুলিশম্যান অ্যাটাক দ্য স্ট্রাইকার্স কত তারিখে আমরা একটু দেখি। আমরা পুলিশম্যান একটা লাইন পড়েছিলাম
যে এই যে যাদের কাছে বই আছে তারা তো দেখতেই পারতেছো, যাদের নাই তাদের জন্য আমরা একটু দেই। এই যে সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাক দেম উইথ ক্লাভস এন্ড রিভলভার্স। ঠিক আছে, এটা কবে? এটা কিন্তু 2 দিন পরে ছিল, সেটা ছিল 2 দিন পরে। তাহলে আমাদেরকে দেখো তো কে সঠিক অ্যান্সারটা দিতে পারে, আমরা একটু দেখি, একটু দেখে নিই যে কে সঠিক অ্যান্সারটা দেয়। কমেন্ট গুলো আমরা পড়বো। ওকে, আমরা দেখতে পারতেছি 3A না, এই যে এখানে একটু ভুল হয়ে যায়, যারা 3A বলতেছি মে ফার্স্ট, তারা কিন্তু একটু, এখন আমি চলে যাব, এই যে এইভাবে আমরা আসলে এমসিকিউ গুলো বোঝার চেষ্টা করব কিভাবে। দেখো, দ্য পুলিশম্যান অ্যাটাক দ্য স্ট্রাইকার্স, আমরা বলছিলাম যে পুলিশম্যান কিভাবে অ্যাটাক করছে। দেখো এখানে যদি আমি একটু পয়েন্ট আউট করি, সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান কবে করেছিল, একটু আগের লাইনটা পড়ি। এই যে দেখো আমাদের ছিল 2 দিন পরে, 2 days লেটার। একটু দেখো, দেখো তো আমি মার্কস করে দিলাম, তোমরা যদি একটু দেখতে পারো, 2 days লেটার অলরেডি মার্কড হয়ে গেছে। স্ক্রিনের বাম পাশে একটু খেয়াল করো, 2 days লেটার, 2 দিন বাদে এই ঘটনাটা ঘটছিল। তাহলে 2 দিন বাদে যেহেতু ঘটছে, তার মানে হচ্ছে মে 3rd। কি হবে সেটার উত্তর? মে 3rd। ভেরি গুড, যারা পারতেছি, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ জিহান রাশিদ, থ্যাংক ইউ বিদান, নাইস। মাহমুদ, গুড, ভেরি গুড। আশিকুর, নাইস অ্যান্সার। বণিক, সঠিক অ্যান্সার। ওকে, দেন দেখো, ক্লাভস এন্ড রিভলভার্স ওয়্যার ইউজড আপন, কাদের উপর ইউজড আপন মানে কি, যে বুঝতে হবে যে ইউজড আপন তার মানে কারো উপরে এটা ইউজ করা হয়েছে। সো ক্লাভস এন্ড রিভলভার্স ওয়্যার ইউজড আপন হুম, পুলিশম্যানরা ইউজ করছিল, কিন্তু কাদের উপর করছে? দেখো 4টা অপশন আছে, ট্রেড ইউনিয়ন লিডার্স, পুলিশম্যান, ট্রেড ইউনিয়ন লিডার্স, পুলিশম্যান, স্ট্রাইকার্স আর স্ট্রাইক ব্রেকার্স। 4টার বাংলাটা একটু বুঝি। ট্রেড ইউনিয়ন লিডার কারা? যারা কিনা ওই জিনিসটাকে শুরু করেছিল, বলেছিলাম তো তারা কিন্তু ওইখানে ছিল না সরাসরি। রেলিতে কারা ছিল সেটা আমরা জানি। পুলিশম্যান তো তারা নিজেরাই তো ইউজ করছে, তো তারা তো হবেই না অ্যান্সার। দেন স্ট্রাইক ব্রেকার্স, স্ট্রাইক ব্রেকার্স কারা? যারা পলায়ন করেছিল, তাহলে তাদের উপর অবশ্যই পুলিশম্যান করে, কারণ তারা আগেই ওইখান থেকে পলায়ন করছে। তাহলে কি হবে উত্তর? স্ট্রাইকার্স। কারণ স্ট্রাইকার্স হচ্ছে তারা যারা কিনা আপফ্রন্ট ব্যাটেল করছিল, তারা মানে স্লোগান দিছে এবং তাদের উপরেই ইয়া হয়েছে, মানে একটা স্ট্রাইকার ডেড হয়েছিল, বেশ কয়েকজন উন্ডেড ছিল, বেশ কয়েকজন কি হয়েছিল, ইনজুর। দেখি কাদের কথা, স্ট্রাইকার্স। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। ওকে, এখন এইটা কে পারবে দেখি। দ্য ওয়ার্কার্স ডিমান্ড ওয়াজ টু ড্যাশ টাইম, দেখি এটা কে বলতে পারে, খুব দ্রুত, দেখি কে দ্রুত অ্যান্সার করতে পারে। দ্য ওয়ার্কার্স ডিমান্ড ওয়াজ টু ড্যাশ ওয়ার্ক টাইম, দেখি কে বলতে পারে অ্যান্সারটা, দ্রুত দ্রুত, এখনো পাচ্ছি না অ্যান্সার। দ্য ওয়ার্কার্স ডিমান্ড, ডিমান্ড কি ছিল, কি করতে চাচ্ছিল তারা? ওয়ার্কাররা যেটা করতে চাচ্ছিল সেটা হচ্ছে সিডিউস। তাহলে এই যে আমাদের রিডিউসটা, সেটা হচ্ছে সি নাম্বার। ভেরি গুড, কে দিল উত্তর? এনা, ভেরি গুড, ভেরি গুড, নাইস। এরপরে কে দিছে? ইব্রাহিম, ইব্রাহিম, নাইস। ফয়েজ লাবিব, নাইস। ওকে, সো আমরা কিন্তু এরপরে যতগুলো এইরকম আছে, আমরা সবাই এগুলো আমাদের সেই এমসিকিউ গুলা করে নিব এখান থেকে, এবং খেয়াল রাখবো যে এমসিকিউ গুলো আমাদের ভুল হয়। আমি আরেকটা করতে দিব এখান থেকে, দেখি কোনটা দেওয়া যায়। এই যে বারবার যেটা বলতেছিলাম যে কমেমোরেট, এই অ্যান্সারটা দাও, দেখি কে কে দিতে পারো, একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও দ্রুত। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড কমেমোরেট, অর্থাৎ নিচের যে 4টা অপশন দেওয়া আছে তাদের সাথে কমেমোরেট ওয়ার্ডটা কোনটার সাথে সবচেয়ে কাছাকাছি যায়? না, তাহমিদ, ওয়ার্কাররা ট্রিট চায় নাই, সরি টু সে দ্যাট, তারা আসলে অনেক বেশি মানে কি বলবো, স্ট্রাগল করছে। ওকে, ইয়েস, অ্যান্সার আসা শুরু হয়ে গেছে। ইয়েস, রেসপেক্ট, কারণ আমরা এখানেই দেখেছিলাম যে এটা মূলত রেসপেক্ট দেখানোর জন্য, অর্থাৎ তাদেরকে অ্যাড্রেস করানোর জন্য এই কাজটা করেছিল, রেসপেক্টের মাধ্যমে। সো এইভাবে তোমরা এমসিকিউ গুলা করে ফেলবা, এবং এই তো তারপর আমরা একটু কোশ্চেনের দিকে যাই। কোশ্চেন, প্রথম কোশ্চেনটা হচ্ছে, হোয়াই ইজ মে ফার্স্ট কল্ড ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে? টাইপিং এরর। হোয়াই ইজ মে ফার্স্ট কল্ড ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে? তো মে ফার্স্ট কে কেন ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে বলা হয় কেন? ওই যে বললাম কিভাবে কোশ্চেন করবা,
প্রথম আমরা দেখবো হচ্ছে লাইনটা, দেন আমরা দেখবো হচ্ছে এটার কি আছে, এটার মিনিংটা কি দাঁড়াচ্ছে, এরপরে আমরা দেখার চেষ্টা করবো টেন্সটা কি। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রেজেন্ট টেন্সে হয়েছে, দেন আমরা দেখলাম যে এখানে কিওয়ার্ডটা হচ্ছে হোয়াই, তার মানে কেন। তাহলে ওয়াই ইজ মে ফার্স্ট কল্ড ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। তো তোমরা অলরেডি কোশ্চেন এটার অ্যান্সার আশা করি দিতে পারবা যে কেন মে ফার্স্টকে এই ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে বলা হয়। কারণ এই দিনে কি হয়েছিল, একই দেখো অ্যান্সারটা, সেটা হচ্ছে যে মে ফার্স্ট ইজ কল্ড ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে বিকজ অন মে ফার্স্ট ইন 1986 workers struggled and sacrificed their lives to gain the privileges workers enjoy today. এই লাইনটা অনেক বড়, এটা একটু বুঝি আমরা কিভাবে লিখছে। তো মূলত দুইটা ঘটনা ঘটছে, যে ওয়ার্কার্সরা কি করছে, আন্দোলনে নামছে, তারা কি করছে, তারা স্ট্রাগল করছে এবং তারা স্যাক্রিফাইস করছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা। তাহলে কি হয়েছে যে মে ফার্স্ট ইজ কল্ড দ্য ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে বিকজ অন মে ফার্স্ট ইন 1886 ওয়ার্কার্স স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস। এখন তুমি চাইলে এই যে মে ফার্স্ট ইজ কল্ড ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, এইটা তুমি নাও লিখতে পারো, প্রথমে শুরুতে তুমি এটা লিখতে পারো, the workers struggled and sacrificed their lives to gain the privileges that workers enjoy today in May 1st, which is known as International Workers Day, which is called as ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। কিন্তু আমাদের কি বুঝতে হবে যে কোশ্চেনটা ছিল কেন। তাহলে ওইখানেও আমরা বলেছিলাম যে কেন থাকলে কি উত্তর আনতে হবে, কেন থাকলে একটা প্রিপজিশন অথবা আমাদেরকে একটা সামহাও আমরা বুঝাবো যে কি কারণে ঘটনাটা ঘটছে। তো আমরা জানি যে বিকজ কে আমরা বুঝাই যে কারণ হিসেবে, তো এই বিকজটা আমাদের কি করবে, এই দুইটা সেন্টেন্সকে কনজয়েন করে দিবে, জুড়ে দিবে একসাথে, এবং আমরা কি করতে পারবো, পুরোপুরি অ্যান্সারটা তখন লিখতে পারবো। এখন যদি 2 নম্বরের অ্যান্সার হয়, কেন অ্যান্সারটা শুধু এইটা লিখলে কিন্তু হবে না, তার সাথে কিছু একটা জুড়ে দাও। সেখানে আমরা বলে দিলাম সিন্স দেন এভরি ইয়ার মে ফার্স্ট ইজ অবজার্ভড অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। তাহলে তার মানে এটা বোঝাচ্ছে যে যেহেতু তারা এই পরিশ্রম, এই স্ট্রাগল, এই ত্যাগ তারা করছিল, স্যাক্রিফাইসেস, তো সেইটার কারণেই সিন্স দেন, এখানে সিন্সটা যেহেতু এভরি ইয়ার মে ফার্স্ট অবজার্ভ অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। সো এই ধরনের প্রশ্ন লিখতে গেলে কার কার সমস্যা হচ্ছে, অ্যান্সার গুলো যখন আমরা লিখি সেগুলো আমরা একটু জানতে চাই। এবং আমি বলবো হচ্ছে মিনহাজ আছে আমাদের সাথে, আমাদের কন্ট্রিবিউটর। মিনহাজ, সময় কতক্ষণ আছে আমাকে একটু বলে দিবা, এবং আজানের জন্য কি থামতে হবে কিনা এটাও বলে দিবা, কারণ আজান মেবি দিয়ে দিছে। আমাদের হাতে বেশি সময় নাই, অল্প কিছুক্ষণ সময় আছে। আচ্ছা, আমরা দ্রুত করে দেখতেছি। তো কারা কারা এটা বুঝতেছি না। ওকে মিনহাজ, থ্যাংক ইউ ভেরি মাচ মিনহাজ। ওকে, তো পর্দার পিছনে কিন্তু মিনহাজ আমাদের জন্য অনেক বেশি হেল্প করে যাচ্ছে যেন ক্লাসটা ঠিকভাবে নেওয়া যায়। ওকে, সো আমরা কিন্তু পাচ্ছি না, কেউ কিন্তু কোনো কিছু রেসপন্স করতেছে না। আই ডোন্ট নো হোয়াই, বাট রেসপন্স করা উচিত যে কার কার সমস্যা হয়। ওকে ওকে, পাই গেছি। আমার 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 হারুনুর রশিদ বলতেছে ক্লাস, হ্যাঁ ভাইয়া ক্লাস শেষ করে দিব, এখনই ক্লাস শেষ করে দিব। আজান দিছে, হ্যাঁ আজান দিছে, নামাজ পড়তে যাবো আমরা। প্রিভিলেজের সুবিধা কি লিখছে, সুবিধা দি, হ্যাঁ গুড আছে আনাফ, ঠিক আছে। আরেকটা প্যাসেজ বাকি, ইয়েস যাচ্ছি। ওকে, হ্যাঁ সাব্বির, আমাদের একটু 15 মিনিট দেরি হয়েছে, আমরা খুবই দুঃখিত এই জন্য। হোপ ইউ অল উইল পার্ডন আস, টেকনিক্যাল ত্রুটি ছিল, বিদ্যুৎ ছিল না। আচ্ছা আচ্ছা, মোটামুটি কারোই দেখছি প্রবলেম নাই, ভেরি গুড। বাট প্রবলেম যারা আছে আমার লিখে তারা বলছে, তাদেরকে একটু বলে দেই। সেকেন্ড কোশ্চেনটার দিকে একটু তাকাও, দেখি প্রবলেমটা সলভ করতে পারে কিনা। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস ওয়ার্কার্স এনজয় টুডে অ্যাজ এ রেজাল্ট অফ দেয়ার স্যাক্রিফাইস। কোশ্চেনটা কি চাইছে, হোয়াট কি, আর দ্য অ্যাডভান্টেজেস মানে কি, সুবিধাদি, ওয়ার্কার্স এনজয় টুডে অ্যাজ এ রেজাল্ট অফ দেয়ার স্যাক্রিফাইস, অবশ্যই প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে অ্যান্সারটা কি হবে, বাংলা কথায় প্রশ্নটা হচ্ছে তোমাদের জন্য যে কি 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 অ্যাডভান্টেজেস আমরা পাই, কি কি আমাদের কি হইতে পারে, অ্যাডভান্টেজ গুলো থাকতে পারে ফর টু এনজয়। হ্যাঁ, এই যে আমরা বর্তমানে যারা ওয়ার্কার্স আছে তারা মোটামুটি কিন্তু কি করতে পারে, এনজয় করতে পারে। ওকে, সো তারা আমরা একটু দেখি যে এটার অ্যান্সারটা কি হইতে পারে। এটার অ্যান্সারটা যদি আমরা দেখতে যাই তাহলে আমরা দেখব as a result of their sacrifice the workers enjoy some privileges such a minimum wage, সেফটি লস এন্ড 8-hour ওয়ার্ক ডে। অর্থাৎ ওদের প্রথম কিন্তু যে আর্জটা ছিল, প্রথম যে ওদের আবেদনটা ছিল, সেটা কিন্তু ছিল কি এই 8-hour ওয়ার্ক ডে, ঠিক না? এবং পরবর্তীতে তারা কিন্তু কিছু প্রিভিলেজ আরো পাইছে, যে একটা মিনিমাম ওয়েজ এন্ড সেফটি লস, এগুলা।
সো এই কোশ্চেনটাও কিন্তু আমরা যদি কনস্ট্রাক্ট করতে চাই, তাকে আমার বুঝতে হবে যে কি কি তারা পাইছে। তারা এই জিনিসগুলো পাইছে, তারা পাইছে কি একটা মিনিমাম ওয়েজ, তারা পাইছে কিছু সেফটি লস, তারা পাইছে 8 আওয়ার ওয়ার্ক ডে। সো এই যে জিনিসগুলো, এগুলোকে সাজিয়ে যদি আমি লিখতে পারি অ্যাজ ইউজুয়াল একটা সেন্টেন্স যেভাবে কনস্ট্রাক্ট করতে হয়, আমার সাবজেক্ট দিয়ে শুরু করে আমার ভার্ব ইউজ করে, এবং কোশ্চেনটা প্রেজেন্ট টেন্সে আছে, সো এই স্ট্রাকচারটাও প্রেজেন্ট হবে। আশা করি সবাই এই ধরনের অ্যান্সার লিখতে পারো। তারপরেও যাদের সমস্যা হয়, ইটস নট আওয়ার লাস্ট ক্লাস, আমাদের আরো ক্লাস আছে, শুধু কোশ্চেন কিভাবে লিখতে হয় সেটাই আমরা দেখবো, কোনো সমস্যা নাই। সো ডোন্ট ইউ ওয়ারি। এখন আমাদের যে 3 নাম্বার জিনিসটা থাকে সেটা হচ্ছে অনেক সময় এই মেডে থেকে আমাদের কিছু আনসিন আমাদের যে ইয়াগুলো আসে, যেই উইদাউট ক্লু আমাদের একটা গ্যাপ ফিলিং আসে, তো এই গ্যাপ ফিলিং গুলো আমাদের করতে হয়। তো এই গ্যাপ ফিলিং গুলো যদি আমাদের করতে হয়, তাহলে আমাদেরকে খুব ভালো মতো এগুলা এই কি, আচ্ছা আজান দিচ্ছে, শুড রিমেইন কোয়াইট। মিনহাজ আর 2-3 মিনিট নিব, আজানটা পড়ুক। আচ্ছা, তো এখন আমরা আসলাম হচ্ছে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ। সো গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ এর ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমাদের ইউনিট গুলো কমে গেছে, সো ইউনিট গুলো কমে যাওয়ার কারণে আমাদের যে চ্যাপ্টার গুলো আছে সবগুলোই কিন্তু এখন কি কনজেস্টেড, মানে যে কোনো জায়গা থেকে আসতে পারে। সো এই মেডে থেকে যে শুধুমাত্র আনসিন প্যাসেজ 1 আর 2 যে এটাই আসবে এমন কোনো কথা নাই। এখান থেকে কি আসতে পারে, এখান থেকে আসতে পারে আমাদের গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ, যেটা অনেকবার অলরেডি আসছে। তো আমরা একটা ডেমো করব। যখন আমরা এই ধরনের করবো, আমাদের সবার একটাই সবচেয়ে বড় প্রবলেম হয়, সেটা হচ্ছে উই ডু নট হ্যাভ ওয়ার্ডস, আমাদের কাছে শব্দ নাই। কি করব বুঝতেছি না, ক্লু থাকলে লিখে ফেলতে পারতাম, অনেকে এইটা বলে। আবার অনেকে বলে আমাকে আমি ভার্ব ইউজ করব নাকি নাউন ইউজ করব, এই ভুলটা হয়। আবার অনেকে বলতেছে যে ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বাই এস যুক্ত করতে হবে, এটা ভুল হয়ে যায়। অনেক সময় কন্টিনিউয়াস টেন্সে আছে আইএনজি যোগ করতে ভুলে যায়। এরকম অনেক ধরনের কোশ্চেন, যেটা কোনো শেষ নাই। এগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, আমরা অবশ্যই তোমাদের কাছে যাব থ্রু দ্য কমেন্টস, যে কিভাবে কি করতে তোমরা পারো ইন্ডিভিজুয়ালি তোমাদের যেই প্রবলেম গুলো আছে। সো আমরা একটু দেখি যে কিভাবে এই অ্যান্সার গুলো লেখা যায়। তো প্রথমত যেই সমস্যাটা আমরা ভুগি সেটা হচ্ছে আমাদের লাইন গুলো আমরা বুঝতে পারি না। সো আমরা একটু চেষ্টা করবো যে আমরা এর মিনিং গুলো ধরতে পারি কিনা। কারণ কি, আলটিমেটলি আমাকে প্যাসেজটা দেওয়া থাকবে, ওই প্যাসেজটা থেকে এরকম একটা কি থাকবে, গ্যাপ ফিলিং একটা অ্যাক্টিভিটি থাকবে, সেইখানে আমাদেরকে কি করতে হবে, সঠিক ওয়ার্ড গুলো বসাতে হবে। এটা হচ্ছে এক ধরনের রাইট ফর্ম অফ ওয়ার্ডস। এখন আসো একটু পড়ি। মে ডে ইজ এ রেড লেটার ডে ইন দ্য ড্যাশ অফ ওয়ার্কিং ক্লাস পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন প্রথমে আমরা বলছিলাম যে মে ডেটা হচ্ছে একটা হিস্ট্রিক্যাল ডে, আশা করি তোমাদের সবার মনে আছে। তাহলে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে এখানে আমরা কিভাবে হিস্ট্রিক্যাল ওয়ার্ডটাকে ইউজ করব। তো মে ডে ইজ এ রেড লেটার ডে ইন দ্য ড্যাশ অফ দ্য ওয়ার্কিং ক্লাস অফ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে এটা অবশ্যই তাদের জন্য একটা কি ডে, হিস্ট্রিক্যাল ডে, ঠিক আছে। তাহলে এবং হিস্ট্রিক্যাল ডে কিন্তু এটা তাদের হিস্ট্রিতে আছে, এই জন্য এখানে অ্যান্সার হবে হচ্ছে হিস্ট্রি। তাহলে তুমি যদি আজ করো আমাকে যে ভাইয়া হিস্টোরিক্যাল হলো না কেন, হিস্টোরি কেন হলো, এটা একটু বলে দেন, আমি দ্রুত করে বলে দিচ্ছি। কারণ কোন একটা দিনকে বুঝাইতে গেলে যখন আমি বুঝাবো তার অ্যাডজেক্টিভ হিসেবে হিস্টোরিক্যাল আমি বসাবো, কিন্তু আমি যদি বলি যে মে ডে ইজ এ রেড লেটার ডে ইন দা হিস্টোরিক্যাল, তাহলে কিন্তু কথাটা হচ্ছে না। এটা হচ্ছে ইন দা হিস্ট্রি। কেন? কারণ এখানে আমি অ্যাডজেক্টিভটা অলরেডি বলে দিছি রেড লেটার ডে হিসেবে, এটা হচ্ছে মেয়েদের একটা বিশেষণ। আচ্ছা, তারপরে হচ্ছে দিস ডে ড্যাশ আস দ্য ভ্যালিয়েন্ট স্ট্রাগল। ভ্যালিয়েন্ট মানে কি, যারা প্রাণপণে কি করছে, এক ধরনের সংগ্রাম করে গেছে এই দিনটাকে পাওয়ার জন্য, বা তাদের ডিমান্ড গুলোকে, আবেদন গুলোকে তাদের কানে পৌঁছাইতে এবং সেটাকে অ্যাপ্রুভ করতে। তাহলে সেটা কি হবে, দিস ডে। দিস ডে কি সিঙ্গুলার না ভাইয়া? এখন এইটা আমার এমন কিছু একটা ভার্ব হবে, যেই ভার্বটা অবশ্যই কি হবে, শেষে এস বা ইএস হবে, কারণ আমরা পুরোটাই প্রেজেন্ট টেন্সে
করতেছি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এটা যদি আমরা বলি বাংলায় দাঁড়ায় যে এটা আমাদেরকে মনে করিয়ে দেয়, এটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় দ্য ভ্যালিয়েন্ট স্ট্রাগল অফ দ্য ওয়ার্কার্স। তাহলে এখানে আমরা দিব স্মরণ করা মানে কি বা মনে করা মানে কি, আমরা সবাই জানি সেটা হচ্ছে রিমেম্বার্স হইতে পারে, রিমাইন্ডস হইতে পারে, আমরা রিমাইন্ডস হিসেবে দিয়ে দিলাম যে দিস ডে রিমাইন্ডস আস অফ দ্য ভ্যালিয়েন্ট স্ট্রাগল অফ দ্য ওয়ার্কার্স উইথ এ ভিউ টু। এই যে দেখো এই জিনিসটা আমরা ক্লাস 8-7 থেকেই পাই, উইথ এ ভিউ টু। শুধু টু থাকলে আমরা ইউজ করি ভার ওয়ান, আর এছাড়া যদি উইথ এ ভিউ টু থাকে তাহলে আমরা ইউজ করি হচ্ছে ভার ওয়ান প্লাস আইএনজি, উইথ এ ভিউ টু। সেটা হচ্ছে আমাদের ভার ওয়ান প্লাস আইএনজি। ঠিক আছে, এটা একটু মনে রাখবা, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল যদি উইথ এ ভিউ টু থাকে। তাহলে উইথ এ ভিউ টু থাকলে আমরা এখানে কি করব, যে দেখতেছি উইথ এ ভিউ টু ড্যাশ দেয়ার রাইটফুল ডিমান্ডস, তাদের যেই ডিমান্ডস গুলা, যেদের যে সত্য ডিমান্ডস গুলা, যেগুলো তাদের না হইলেই নাই, সেগুলো তারা কি করতে চাইছিল, তারা হাসিল করতে চাইছিল, তারা সেটাকে অ্যাচিভ করতে চাইছে। তাহলে সেইখানে আমরা কি ইউজ করতে পারি, আমরা অ্যাচিভিং ইউজ করতে পারি, আমরা গেইনিং ইউজ করতে পারি। তাহলে আমরা লিখে দিলাম গেইনিং, অথবা তোমরা অ্যাচিভিং লিখতে পারো। দেন অন দিস ডে ইন 1886 দ্য ওয়ার্কার্স ড্যাশ আউট এ রেলি। আমরা জানি তারা একটা রেলি ডেকে ফেলেছিল বা কল করেছিল, অথবা তারা একটা রেলি বের করেছিল। তাহলে আমরা এটাকে লিখে ফেললাম হচ্ছে কি, আমরা তারা করছে দে ওয়েন্ট আউট ফর এ রেলি, দ্যাট মিনস দে টুক আউট আ রেলি এন্ড মেড প্রোটেস্ট। তারা কি করেছিল, তারা সংগ্রাম করেছিল যে এগেইনস্ট দ্য হোয়াট, এগেইনস্ট হচ্ছে যারা মালিক ছিল, মালিক পক্ষ, সো ওনার্স, অথবা মালিক পক্ষের যে ইনজাস্টিস ছিল। তো এইভাবে করে আমরা করতে পারি এই জিনিসগুলো। এই ক্ষেত্রে অবশ্যই বলবো যে ভোকাবুলারি এবং তাদের সিনোনিমাস যে ওয়ার্ডগুলো আছে খুব ভালো মতো তোমাদেরকে বুঝতে হবে। এখানে অনেকগুলো আমি দিয়ে দিছি তোমাদের প্রবলেম সলভের জন্য, শীটটা তোমরা পেয়ে যাবা, লেকচার শীট। লেকচার শীটটা পেয়েই তোমরা এগুলো প্রবলেম সলভ করবা, এবং আমি তোমাদের সাথে আছি। যে কোনো প্রবলেম আমাকে জাস্ট কমেন্টে জানিয়ে দিবা, এবং তোমাদের জন্য একটা ওয়েব ইন্টারফেস অলরেডি তৈরি করা হয়ে যাচ্ছে, তোমরা যে কোনো সময় সেটা পেয়ে যাবা। সাদিক, ওয়েব ইন্টারফেসটা কি রেডি? সাদিক? জি ভাইয়া, তৈরি হচ্ছে, মোটামুটি কাজ অনেক দূর হয়েছে। এই যে অলরেডি কিন্তু তোমরা তোমাদের ভাইয়ের মাধ্যমে জেনে যেতে পারলা যে ওয়েব ইন্টারফেসটা কি। সেখানে গিয়ে তুমি প্রত্যেকটা সাবজেক্টের উপর যেই যেই কোশ্চেন তোমার আছে, তোমার মনে যত কোশ্চেন আছে, তুমি গিয়ে সেখানে সাবমিট করবা। আমাদের এই রবি 10 মিনিট স্কুল এসএসসি ক্র্যাশ কোর্সের যে প্রোগ্রামের টিম, তারা তোমাদেরকে স্ব সাবজেক্টের অ্যান্সারগুলো দিয়ে দিবে। আমি ইংলিশের জন্য আছি, যে কোনো কোশ্চেন প্লিজ তোমরা আস্ক করো। আমরা এখানে শেষ করে দিব এটা আজকে, এবং পরের দিন একসাথে আমরা কি করব, সেই ইন্ডিপেন্ডেন্স ডে সহ বাকি দুইটা আমরা পড়িয়ে দেবো। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তী ক্লাসে অবশ্যই জয়েন করবা। এই বলেই আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।